48, 49 আর ই হলো 50। তাহলে সব মিলিয়ে হলো 208টা মোহর। মোহরগুলো ভালো করে রেখে দিতে হবে। এই দিয়ে এই বছর ঝড় বৃষ্টির আগেই ঘরের চালটা সারিয়ে নিতে হবে। হ্যাঁ গো বলি শুনছো? তোমার সাথে একটু কথা ছিল। হ্যাঁ, কি ব্যাপার? হঠাৎ করে এত মিষ্টি সুরে ডাকছো? ব্যাপারটা কি বলো তো? এই বলছি, তোমার কাছে তো এখন অনেকগুলো মোহর আছে। আমাকে না ওখান থেকে কিছু মোহর দিয়ে একটা নাকছাবি বানিয়ে দাও না গো। সবার তো নাক আছে, কিন্তু তোমার তো নাকই নেই। তাহলে তুমি আমাকে নাকছাবিটা করিয়ে দেবে না, তাই তো? আগে নাক বানাও, তারপর না হয় নাক ছাবি বানাবে। আমি আসছি, দরজার শিকলটা তুলে দাও। বাবা গো, তুমি আমায় কোন ঘরের বিয়ে দিলে? এইরকম হার কৃপণ লোক আমি দুটো দেখিনি বাবা গো। রে, যা বললাম বুঝে গেছিস তো? আপনি কিচ্ছু চিন্তা করবেন না মন্ত্রীমশাই, সব একেবারে জলের মতো পরিষ্কার। সব যখন বুঝে গেছিস তখন আজ রাত থেকেই কাজে লেগে যা। তো সাবধান, কেউ যেন তোদের সন্দেহ না করে। কৃষ্ণনগরবাসীর মাথায় এত বুদ্ধি নেই যে আমাদেরকে সন্দেহ করবে। আপনি শুধু ওই আমাদের ভাগটা ঠিক করে বুঝিয়ে দেবেন, ব্যাস। আপনাকে আর অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না মন্ত্রী মশাই। কে? দরজা খুললেই বুঝতে পারবি আমি কে। তাড়াতাড়ি দরজাটা খোলো, না হলে দরজা ভেঙে ফেলবো। আরে রে 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 রে। তাড়াতাড়ি যা, সোনা দানার টাকা পয়সা আছে সব দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, সব দিয়ে দিচ্ছি, শুধু আমাদের কোনো ক্ষতি করবেন না। ওরে বাবা, কটা ঘটা, তোরা তো একেবারে কামাল করে দিয়েছিস, একেবারে কামাল করে দিয়েছিস। এত সোনা, বাবা 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 বাবা। নিন মন্ত্রীমশাই, এইবার আমাদের ভাগটা বুঝিয়ে দিন। আরে আরে এত ব্যস্ত হচ্ছিস কেন? ওরা তোদের ভাগ ঠিক সময় মতো পেয়ে যাবি। নে নে নে, কেউ দেখে ফেলার আগে মানে এখান থেকে চলে যা, যা। কিন্তু আরে বললাম তো পেয়ে যাবি, যা যা। ইয়ে মানে মন্ত্রীমশাই, আমাদের কথাটা তো একবার শুনুন। পরে 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 যা হবে পরে। এই সব শোনা আমার আমার যে কি আনন্দ হচ্ছে না। ও, এতদিনে আমার সব স্বপ্ন সত্যি হলো। হায় 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 হায়, বলি কি সর্বনাশ নেমে এলো কৃষ্ণনগরে। কি হয়েছে? আরে কাল পুটিদের বাড়িতে ডাকাতি হয়েছে। হ্যাঁ ডাকাতি? কি বলছো গো? হ্যাঁ গো, গ্রামের আরো অনেক বাড়িতে ডাকাতি হয়েছে। হ্যাঁ, গোটা গ্রামবাসী তো খুব ভয়ে আছে, সবাই মিলে মহারাজের কাছে গেল। হ্যাঁ, তাই নাকি? তাহলে তো আমাকে একবার রাজবাড়িতে যেতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আমাদের বাঁচান মহারাজ, আমাদের বাঁচান, সব শেষ হয়ে গেল, বাঁচান।
মহারাজ আমরা গরিব মানুষ, এইভাবে ডাকাতরা এসে আমাদের সর্বস্ব নিয়ে যদি চলে যায় তাহলে আমরা কোথায় যাব মহারাজ? সবার তো এখনো ডাকাতি হয়নি, কিন্তু আমার তো যেটুকু ছিল সেটাও চলে গেল। কি হবে বলুন তো মহারাজ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমরা এইভাবে কান্নাকাটি করো না। আমি দেখছি কি করা যায়। কি ব্যাপার সেনাপতি, তুমি থাকতে ডাকাতি হলো কিভাবে? কে মানে মহারাজ, আমি তো কিছু বুঝতেই পারছি না। আমি তো সীমানায় পাহারা বসেই রেখেছিলাম, কিন্তু কিভাবে ডাকাতরা কৃষ্ণনগরে প্রবেশ করলো আমার মাথাতেই আসছে না। সেনাপতিকে দোষ দিয়ে কি হবে মহারাজ? ডাকাতি তো হতেই পারে, কিন্তু আমাদের সাবধানে থাকতে হবে। আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে ডাকাতরা আর কারোর গচ্ছিত সম্পদ নিয়ে না যেতে পারে। কিন্তু কি করা যায় বলো তো মন্ত্রী? মহারাজ, ডাকাতরা একবার যখন কৃষ্ণনগরে ঢুকে পড়েছে তখন আমি নিশ্চিত ওরা আবার ডাকাতি করবে। তাই জন্য সকলের গচ্ছিত সম্পদ এমন জায়গায় রাখতে হবে যাতে ওই ডাকাতরা ঘুণাক্ষরেও টের না পায়। এই কথাটা তুমি ঠিক বলেছো মন্ত্রী, কিন্তু এত সোনাদানা রাখবো কোথায়? মহারাজ, আপনি যদি বলেন তাহলে এই দায়িত্ব আমি নিতে পারি। তুমি নেবে মানে? কি বলতে চাইছো একটু খোলসা করে বলো তো মন্ত্রী। মহারাজ, আমি বলতে চাইছি আমার বাড়িতে একটি বড় সিন্ধুক আছে। সেই সিন্ধুকের মধ্যে গ্রামের সকলে যদি তাদের সোনা দানা রেখে দেয় তাহলে আর কোনো চিন্তাই থাকবে না, আর সকলের সোনা কোথায় আছে সেটা ডাকাতরা জানতেও পারবে না। মহারাজ, আমার একটা কথা ছিল। সকলের সোনা একটা সিন্ধুকে রাখা হবে সেটা ভালো কথা, কিন্তু কিন্তু এটা তো রাজবাড়িতেই রাখা যেতে পারে। মন্ত্রী মশাইয়ের বাড়িতে রাখার তো কোনো প্রয়োজন নেই, কারণ মন্ত্রী মশাইয়ের থেকে আপনার বাড়িতে নিরাপত্তা অনেকটা বেশি মহারাজ। গোপাল, তুমি একেবারে ঠিক কথা বলেছো। ওহ, এই ব্যাটার সবকিছুর মধ্যে কথা না বললেই নয়। তবে ও সবকিছু ভেঙে দেওয়ার আগেই আমাকে কিছু একটা বলে পুরো ব্যাপারটা সামলাতে হবে। ওটাই তো সমস্যা মহারাজ, ওটাই হচ্ছে সমস্যা। দেখুন, সীমানায় এত সেনা থাকা সত্ত্বেও ওই ডাকাতরা কিভাবে আমাদের সীমানায় ঢুকে পড়লো, আর রাজবাড়িতে ঢোকা ওদের কাছে এমন কি শক্ত ব্যাপার হবে? কারণ ওরা তো সবার কাছ থেকে যখন সোনা দানা পাবে না তখন তো মহারাজকেই সন্দেহ করবে আর রাজবাড়িতেই আক্রমণ করবে। হ্যাঁ মন্ত্রী, তোমার কথাটাও ঠিক। আর তোমার কাছে যদি সোনাগুলো থাকে তাহলে ডাকাতগুলো আর সন্দেহ করতে পারবে না। এই তো কি সুন্দর বুঝে গেলেন মহারাজ। তাহলে ওই কথাই রইল মহারাজ, সবার সোনা আমার কাছেই, না মানে আমার বাড়ির সিন্ধুকেই থাকবে। বেশ বেশ, সবাই শোনো, কালকে তোমাদের সমস্ত সোনাদানা নিয়ে এসে মন্ত্রীর বাড়িতে জমা দিবে। এতে তোমাদের সোনা অনেক বেশি সুরক্ষিত থাকবে। আগে মহারাজ। মহারাজ মহারাজ, ওই আপনার কথা মতো আমরা আমাদের সমস্ত সোনা ওই মন্ত্রী মশাইয়ের বাড়িতে রেখে দেব। তবে দেখবেন যেন আমাদের কোনো কিছু ওই খোয়া না যায়, কারণ আমাদের ওইটুকুই তো গচ্ছিত সম্পদ রয়েছে। আরে তোমাদের কোনো ভয় পাওয়ার কারণই নেই, তোমাদের সমস্ত কিছু একেবারে সুরক্ষিত থাকবে। হ্যাঁ, তোমাদের চিন্তারও কোনো কারণ নেই। আর মন্ত্রী, যতদিন সকলে সোনাদানা তোমার কাছে থাকবে ততদিন তোমাকে আর রাজসভায় আসতে হবে না। তুমি বাড়িতে বসে ওগুলো ভালো করে পাহারা দেবে, আর তুমি তোমার মাসিক বেতন ঠিক সময়ই পেয়ে যাবে। আজ্ঞে মহারাজ। উফ, এতদিন পর আমার মনের ইচ্ছে পূরণ হতে চলেছে। এইবার আমি সবার সোনা দানা দিয়ে অনেক 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 বড় লোক হয়ে যাব। বেড়ালকে মাছের দায়িত্ব দিলে বেড়াল তো মাছ চুরি করবেই না। আমাকে চোখ কান খোলা রেখে এই মন্ত্রীর উপর নজর রাখতে হবে। হ্যাঁ, দে দে দে, এক এক করে সবাই তোদের সোনাগুলো আমার হাতে তুলে দে। আর কোনো চিন্তা করবি না, তোদের সকলের সোনা আমার কাছে একেবারে সুরক্ষিত থাকবে। দে 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 দে। বলছে আমার বিয়ের যে দুজোড়া সোনার বালা আর কানের দুলখানা আছে না, সেগুলো মন্ত্রী মশাইয়ের কাছে গিয়ে রেখে আসছি, বুঝলে? কি তুমি মন্ত্রী মশাইয়ের কাছে সোনা রাখবে? হ্যাঁ, আসলে বাড়িতে সোনা রাখতে খুব ভয় লাগছে, যদি ডাকাতরা এসে সব নিয়ে যায়। হ্যাঁ, তুমি কি ভাবছো মন্ত্রী মশাইয়ের কাছে সোনা রাখলেই তোমার সব সোনা সুরক্ষিত থাকবে? মন্ত্রী মশাই ডাকাতের চেয়েও ভয়ঙ্কর। ডাকাতরা যদি ধরা পড়ে তাহলে তুমি তাও সোনা ফেরত পেতে পারো, কিন্তু মন্ত্রী মশাইয়ের হাতে একবার সোনা পড়লে সেই সোনার কথা তোমাকে ভুলে যেতে হবে গিন্নি। তাই বেশি কথা না বলে যেখানকার জিনিস সেখানেই রেখে দাও। ডাকাত এলে সোনা নিয়ে যাবে তাও ভালো, কিন্তু মন্ত্রী মশাইয়ের কাছে আমি সোনা রাখতে দেব না। হ্যাঁ।
আরে ভোলা ময়রা, তুমি এখানে? আর এদিকে আমি তোমার দোকান থেকে ঘুরে এলাম, তা হঠাৎ আজকে দোকান বন্ধ রেখেছো কেন? আর বলো না গোপাল দাদা, দোকান বন্ধ না রেখে আর কোনো উপায় নেই। হাতের পরিস্থিতিও খুব খারাপ। দোকানের জন্য ওই দুধ, ছানা, চিনি কেনার মতো অর্থও নেই। কি বলছো কি ভোলা? হ্যাঁ গোপাল দাদা, হ্যাঁ, তাই তো মন্ত্রী মশাইয়ের কাছে যাচ্ছি আমার ওই গচ্ছিত সোনাটা ফেরত নিয়ে আসতে। ভাবছি ওই সোনা বিক্রি করে দেবো, দোকানটাকে আবার দাঁড় করাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাও যাও যাও, তাহলে দেরি করো না। হ্যাঁ গোপাল দাদা, আসছি। না না, মামা বাড়ির আবদার নাকি? এ যখন তখন সোনা চাইলে পাওয়া যায় নাকি? আমি তো অন্য কারোর সোনা চাইছি না মন্ত্রী মশাই, আমি আমার গচ্ছিত সোনাই তো চাইছি। মাত্র এক জোড়া সোনা চুরি ছিল, সেটা দিয়ে দিন। না না, আরে সব কিছুর তো একটা নিয়ম থাকে নাকি? তোমার ইচ্ছে হলো সোনা আমার কাছে রেখে গেলে, আবার ইচ্ছে হলো নিয়ে যাবে, এরকম তো হবে না। মন্ত্রী মশাই, আমি খুব বিপদে পড়েছি, নইলে আমি আসতাম না। দয়া করে আমার সোনার ওই এক জোড়া চুড়িগুলো ফেরত দিয়ে দিন। তো মহা মুশকিলে পড়ে গেল। এখন গয়না জোড়াটা ফেরত না দিলে যদি এই ভোলা ময়রা আবার মহারাজের কাছে গিয়ে নালিশ করে, এইভাবে সোনা হাতছাড়া করা যাবে না, করা যাবে না। না 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 না, তাহলে কি করি কি করি? হ্যাঁ, পেয়েছি। ওই ভোলা ময়রার সোনার চুড়ির মতো আমার গিন্নির এক জোড়া সোনার জল ধরানো চুড়ি আছে, ওটা গুছিয়ে দেবো, তাহলেই তো সব ঝামেলা মিটে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আসছি, তোমার সোনাগুলো নিয়ে আসছি, দাঁড়াও। আচ্ছা মন্ত্রী মশাই। এই যে তোমার কাছে সোনার জল ধরানো এক জোড়া চুড়ি ছিল না? আমার চুড়ি? আরে যেগুলোতে সোনার জল করা আছে। ও হ্যাঁ হ্যাঁ, ওগুলো আছে তো, কিন্তু আমি তো আর ওসব পড়ি না। এখন তো তুমি আমাকে আসল সোনার চুড়ি কিনে দিয়েছো। বলছি সামনে মাসে আমাকে একটা সোনার কোমর বন্ধনী বানিয়ে দেবে? আরে বাবা, দেবো দেবো দেবো, সব দেবো। ও আগে তুমি ওই তামার গয়নাগুলো নিয়ে এসো। সত্যি দেবে? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই নাও, কিন্তু এগুলো দিয়ে তুমি কি করবে? আমি পরে বসে থাকবো। হয়েছে, শান্তি। এবার যাও যাও, নিজের কাজে যাও, যাও। এই নাও ভোলা ময়রা, তোমার এক জোড়া চুড়ি। ধন্যবাদ মন্ত্রী মশাই। তোমার সব গয়না বুঝিয়ে দিলাম। নাও এবার আর আমাকে বিরক্ত না করে যাও দেখি, এখান থেকে যাও। কি এইগুলো তো আমার গয়না নয়, চুরির উপরে কারুকার্য তো অন্যরকম, আর এগুলো তো দেখে সোনাও মনে হচ্ছে না, কিরকম মেড় মেড়ে। তাহলে কি ওই মন্ত্রী মশাই আমাকে ঠকালো? না 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 না, এটা হতে পারে না। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, একবার দরজাটা খুলুন তো। এই ওই ময়রাটা আবার ডাকছে কেন? ও বুঝতে পেরে গেল নাকি? না 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 না, আমি দরজা খুলবো না, আমি দরজা খুলবো না। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই। আরে তো মহাই জ্বালা না, দরজা না খুলে দেখতে উপায় নেই। মশাই, ও মন্ত্রী মশাই। কি কি হয়েছেটা কি? হ্যাঁ মন্ত্রী মশাই, এগুলো তো আমার গয়না নয়, আর এগুলো দেখে তো সোনা মনেই হচ্ছে না। এই একদম মিথ্যা কথা বলবে না, এইটাই তোমার গয়না। যাও যাও এখান থেকে। বিশ্বাস করুন মন্ত্রী মশাই, এটা আমার গয়না নয়, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমার কোনো ভুল হচ্ছে না, এটাই তোমার গয়না, আমার স্পষ্ট মনে আছে। তুমি আমাকে ফাঁসানোর মতলব করলে কিন্তু খুব বড় ভুল করবে। বলা যাও যাও এখান থেকে যাও। মন্ত্রী মশাই তো আমাকে পুরো পথে বসিয়ে দিলেন, এইবার আমি কি করব? কোথায় যাব? গোপাল, হ্যাঁ গোপাল, গোপালই একমাত্র আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে। আমি বরং এই গোপালের কাছেই যাই। কি বলছো কি ভোলা ময়রা? মন্ত্রী মশাই তোমাকে সোনার গয়নার বদলে এই গয়না ফেরত দিয়েছে? তবে আর কি বলছি গোপাল দাদা, তুমি একটা কিছু ব্যবস্থা করো, না হলে আমি যে একবারে পথে মারা যাব। আহা না না, এইভাবে বলো না, আমি দেখছি কি করা যায়। তবে তার আগে মন্ত্রী মশাইয়ের থেকে সকলের গয়না ফেরত আনতে হবে। ভোলা ময়রা, চলো আমার সাথে। মন্ত্রী মশাই, আপনি ভোলা ময়রাকে এই তামার গয়নাগুলো কেন দিয়েছেন? এইগুলো তো উনি আপনাকে রাখার জন্য দেননি। আরে গোপাল, ও তুমি আমাকে ভুল বুঝছো। ভোলা ময়রা এই গয়নাগুলোই আমাকে রাখতে গেছিল, আমাকে ফাঁসাতে চাইছে। কেন মিথ্যে কথা বলছেন মন্ত্রী মশাই? কি? আমি মিথ্যে কথা বলছি?
আমাকে মিথ্যাবাদী প্রমাণ করতে চাইছো? এত বড় স্পর্ধা তোমার? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত কথার দরকার নেই। আপনি সবার সোনা দানা যা আছে সবকিছু সবাইকে ফেরত দিয়ে দিন। এ ছেড়েছি। না 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 না, এটা হতে দেওয়া যাবে না, কিছু একটা করতেই হবে। মানে গোপাল, এই কথা মুখেও এনো না। ডাকাত আসলে সবার সবকিছু নিয়ে চলে যাবে। তখন কি হবে? কি হবে তখন? সে আপনাকে ভাবতে হবে না, আমাদের গয়নাগুলো আমাদের ফেরত দিয়ে দিন। হ্যাঁ, ফিরিয়ে দিন ফিরিয়ে দিন ফিরিয়ে দিন। আমি এখন কি করব কি করব কি করব? সবাইকে সবকিছু দিয়ে দিলে তো আমার এতদিনের সব পরিকল্পনা একেবারে শেষ হয়ে যাবে। না 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 না, কিছু একটা বলে ব্যাপারটা সামলাতে হবে। কি করি কি করি? পেয়েছি। ব্যাপারটা হলো কি, আমার তো সবার সোনা ফেরত দিতে কোনো আপত্তি নেই, কিন্তু আমি আমার ইয়েটা মানে সিন্ধুকের চাবিটা যেন কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, খুঁজে পাচ্ছি না। তার মানে আপনি সিন্ধুকের চাবি হারিয়ে ফেলেছেন? না মানে একেবারে হারিয়ে ফেলিনি, তবে তবে কোথায় রেখেছি ঠিক মনে করতে পারছি না। এটা কোনো কথা হলো? মহারাজ আপনাকে একটা দায়িত্ব দিয়েছেন আর আপনি সেই দায়িত্ব ঠিক মতো পালন করছেন না। দেখুন মন্ত্রী মশাই, কালকের মধ্যে যদি আপনি চাবি খুঁজে না পান তবে আমি কিন্তু এই পুরো ব্যাপারটা মহারাজকে জানাতে বাধ্য হব। তারপর যা সিদ্ধান্ত নেবার মহারাজই নেবেন। গোপাল, তুমি আমাকে ভয় দেখাচ্ছ নাকি? যদি তাই মনে করেন তবে তাই। আজকের দিনটা আপনার হাতে আছে, দেখুন কি করবেন। এই চলো সবাই, চলো চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। গোপাল, আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, কারণ আজ রাতে আমি সবাইকে আবার ভয় দেখিয়ে দেবো, যাতে কেউ ভুল করেও এই সোনাগুলো তাদের বাড়িতে নিয়ে যাওয়ার কথা না ভাবে। মন্ত্রীমশাইয়ের উপর আমার কেমন যেন একটা সন্দেহ হচ্ছে। না না না, ব্যাপারটা তো হালকা ভাবে নিলে চলবে না, কাল ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। যাই এখন ঘুমিয়ে পড়ি, খুব ঘুম পাচ্ছে। কিন্তু আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমলাম বুঝলে। তুমি আলোটা নিভিয়ে দিও। ওটা শোন, আজ সবাইকে এমন ভয় দেখাতে হবে যাতে কেউ সোনা ফিরিয়ে আনা তো দূরের কথা, ভয়ে যেন বাড়ি থেকে বের হতে না পারে। বিশেষ করে ওই গোপালটাকে ভালো করে ভয় দেখাতে হবে। সকলের প্রতি ওর দরদ একেবারে উঠলে উঠতেছে না। আজকে ভয় পেয়ে ওর সব দরদ উড়ে যাবে, দেখবি সব উড়ে যাবে। সবই তো ঠিক আছে মন্ত্রীমশাই, কিন্তু আমাদের ভাগটা তো এখনো দিলেন না। উফ, সব সময় শুধু ভাগ ভাগ করিস। এই নে, এই সোনার কানের দুল জোড়া রাখ। এ কি, মাত্র এক জোড়া কানের দুল? এই আগে এই কাজটা সার, তারপর না হয় আবার পাবি। নে নে, চল চল এইবার। কিন্তু উফ, বললাম তো পাবি। নে নে নে, চল 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 চল। আরে রে 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 রে। আরে রে 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 রে
আমার সাথে বল 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 দরজা খোল, খোল দরজা, খোল। এই, দরজা খোল। ওঠো ওঠো না, হ্যাঁ? ওঠো ওঠো ওঠো, এটা কি হয়েছে কি এত রাতে আবার ডাকাডাকি কেন? ওই দেখো ডাকাত ডাকাত এসেছে, ডাকাত ডাকাত। আরে সত্যি তো, তাহলে গোপালের বাড়িতেও ডাকাত পড়লো। দেখো এইবার কি হবে? আমার যে খুব ভয় করছে, আমার যে খুব ভয় করছে। কি হবে? দাঁড়াও গিন্নি, দাঁড়াও দাঁড়াও, এত ভয় পেও না। এই ডাকাতরা আজকে নাকাল হয়ে বাড়ি ফিরবে। যাও শিগগিরই রান্নাঘর থেকে তেলের শিশিটা নিয়ে এসো তো। এই তেলে শিশি দিয়ে কি হবে? ডাকাতের পায়ে তেল লাগাবো। কি বলছো গো? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আরে এত কথা তোমাকে না বুঝলেও চলবে গিন্নি। যাও এখন তাড়াতাড়ি তেলটা নিয়ে এসো, যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে নিয়ে আসছি। তবে যা করবে একটু সাবধানে করো। হ্যাঁ, আমার বাবু খুব ভয় করছে। হ্যাঁ দরজা খোল, খোল দরজা, খোল, খোল।
এই তো তেল চলে এসেছে, এইবারে ডাকাত হবে আমার হাতে কুপোকাত। দরজা খোল, খোল দরজা। আরে, আরে, রে, 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 রে। এই দরজা খোল। দরজা খোলাই আছে। আরে, রে, 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 ওরে বাবা, ওরে বাবা রে। ওরে বাবারে, বলো রে। বাবারে, মরে গেলাম। আরে মন্ত্রী মশাই, আপনি তার মানে আপনি বটা ঘটাকে সাথে নিয়ে ডাকাতি করছেন? এ মানে গোপাল, গোপাল। আরে কে কোথায় আছো গো, শিগগির এসো। দেখো দেখো দেখো, গোপাল কেমন ডাকাত ধরেছে দেখো। ওরে পায়ের সব হাড়গুলো ভেঙে গেল রে। এই দেখে যাও, দেখে যাও, দেখে যাও, দেখে যাও, টাকা ধরা পড়েছে, দেখে যাও, দেখে যাও, দেখে যাও, দেখে যাও, টাকা ধরা পড়েছে। আরে এটা তো মন্ত্রী মশাই। মন্ত্রী তো। আরে সাথে তো ওই বটা ঘটা হচ্ছে দেখছি। দেখেছো কান্ত, সর্ষের মধ্যে ভূত লুকিয়ে আছে, আমরা বুঝতেই পারিনি। গিন্নি, এ তো আর যে সে ভূত না, এই ভূত একমাত্র গোপালই ধরতে পারে। এই কেউ একটু মহারাজকে খবর দে, মহারাজ একটু দেখে যাক তার আদরের মন্ত্রী কেমন সুন্দর ডাকাতি করছে। দিন মন্ত্রী মশাই দিন। গোপাল, গোপাল, তোমার বাড়ি থেকে তো আমি ডাকাতি করিনি, তাহলে তুমি কেন আমার থেকে 2 আনা সোনা নেবে? মহারাজ কি বলেছেন শোনেননি? গ্রামের সবাইকে আপনাকে সোনা দিতে হবে, তাই এই সুযোগ আমি ছাড়ি কিভাবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এই নাও, এই নাও। ধন্যবাদ মন্ত্রী মশাই। হ্যাঁ গো, শুনছো? আরে কি হলো গিন্নি, এত হাঁপাচ্ছ কেন? ওই যে ওই লাল মুখ, লাল মুখ? কি হয়েছেটা কি? ওই লাল মুখ। কি তখন থেকে লাল মুখ করছো বলো তো? আমাকে স্পষ্ট করে না বললে আমি কিভাবে বুঝবো? হ্যাঁ, আরে আমি ওই পুকুর থেকে জল আনতে যাচ্ছিলাম, তখন দেখি ওই যে লাল মুখ সাহেবরা টম টম করে আবার কৃষ্ণনগরে আসছে। আমি তো ওই দেখে জল না নিয়ে দৌড়ে পালিয়ে এসেছে। কি সাহেবরা আবার কৃষ্ণনগরে এসেছে? গিন্নি তুমি ঠিক দেখেছো তো? আরে হ্যাঁ গো, আমি নিজের চোখে দেখেছি। তা হ্যাঁ গো, ওনারা আবার কোনো ষড়যন্ত্র করবে না তো? আমার খুব ভয় লাগছে। সেটাই তো ভাবছি, হুট করে ওনাদের আগমনের কারণটা কি? থমাস, কৃষ্ণনগরে তো আসিয়া পড়িলাম, এইবার আমাদের কৃষ্ণনগরের সিংহাসন দখলের পরিকল্পনাটার কি হইবে? হেনরি সাহেব, দেখুন, সর্বপ্রথম আমাদের কৃষ্ণনগরের লোকেদের মন জয় করিতে হইবে। তাহার সুযোগ লইয়া যাহাকে বলে ছুঁচ হইয়া ঠুকিয়া ফাল হইয়া বাহির হইতে হইবে। আর তাহার ঠিক পরে কৃষ্ণনগর আমাদের হাতের মুঠোয় চলিয়া আসিবে। কি বলছো গোপাল? সাহেবরা আবার কৃষ্ণনগরে এসেছেন? হ্যাঁ মহারাজ, আপনার বৌমা আজ সকালে পুকুরে জল আনতে গিয়ে নিজের চোখে দেখেছে। কি মন্ত্রী, ইংরেজ সাহেবরা আমার রাজ্যে প্রবেশ করেছে আর আমার কাছে কোনো খবরই নেই? এ মানে মহারাজ, সেরকম তো কোনো খবর আমি পাইনি। আর দেখুন, এই পুরো ব্যাপারটা গোপালের বউ দেখেছে, গোপাল তো আর দেখেনি। এত সকালবেলা পুকুরে জল আনতে গিয়েছিল, ঘুমের চোখে কি দেখেছে তার কোনো ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তাও বটে, কিন্তু ভুল নয় মহারাজ, আপনি একটু খোঁজ নিয়ে দেখুন, ওনারা হয়তো এতক্ষণে ঘাঁটিও গেড়ে বসে পড়েছেন। মহারাজ, আপনি অনুমতি দিলে আমি এক্ষুনি খবর নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ সেনাপতি, তাই খবর নাও। আর গোপাল, তোমার কথা যদি সত্যি হয় তাহলে কি জানি না আবার কোন বিপদ আসতে চলেছে। ঠিক আছে ঠিক আছে, আজকের মতো সভার কাজ এখানেই শেষ হলো। সবাই এখন এসো। কি ব্যাপার, আজকে রাস্তাঘাট এত ফাঁকা কেন? লোকজন সব গেল কোথায়? গোপাল, বাড়ি যাচ্ছ নাকি? হ্যাঁ গো ভোলা ময়রা,
কিন্তু তুমি আজ এত তাড়াতাড়ি ঝাঁপ ফেলছো কেন? কোথাও যাবে নাকি? আরে গোপাল, তুমি জানো না ওই লাল মুখ সাহেবগুলো আবার কৃষ্ণনগরে খাঁটি গেড়েছে। আবার কৃষ্ণনগরে কোন বিপদ আসতে চলেছে কে জানে, তাই তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে দিলাম। কখন ওনারা আবার আক্রমণ করে তার কি কোনো ঠিক আছে? তার মানে গিন্নি ঠিকই দেখেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কি বলছো সেনাপতি? ইংরেজ সাহেবরা তাহলে সত্যি সত্যি কৃষ্ণনগর এসেছে? হ্যাঁ মহারাজ, আমি নিজে গিয়ে খবর নিয়েছি। আর এটাও শুনলাম আজকে নাকি ওনারা আসবেন আপনার সাথে কথা বলার জন্য। আমার সাথে কথা বলবে? নমস্কার নমস্কার মহারাজ কৃষ্ণচন্দ্র। হ্যাঁ, মানে নমস্কার নমস্কার। আপনারা মানে হঠাৎ এইভাবে কৃষ্ণনগরে আসার কারণটা কি জানতে পারি? তাহলে মহারাজ, আপনাকে দেখিয়া মনে হইতেছে যে আপনি আমাদেরকে ভয় পাইতেছেন। ভয় পাইবে না, আমরা আক্রমণ করিতে আসি নাই। আসলে কৃষ্ণনগরকে আমরা আমাদের প্রাণ থেকে খুব ভালোবাসিয়া ফেলিয়াছি, আর তাই কোনো ঝগড়া লড়াই আমরা করতে চাই না। আমরা আপনাদের সহিত বন্ধুত্ব স্থাপন করিতে চাই। হ্যাঁ, বন্ধুত্ব? আমাদের সহিত বন্ধুত্ব স্থাপন করিতে আপনি রাজি তো মহারাজা কৃষ্ণচন্দ্র? হ্যাঁ হ্যাঁ, রাজি রাজি। এর থেকে ভালো কথা আর কি হতে পারে? নিন তাহলে আমাদের আনা এই উপঢৌকন গ্রহণ করিয়া আমাদের সহিত মিত্রতা স্থাপন করুন। নিশ্চয়ই নিশ্চয়ই। কি আছে এতে? আপনাদের সকল সভাসদগণের জন্য আমরা ক্ষীরের গোল্লা আনিয়াছি। আপনারা সকলে এক এক করিয়া আসুন, সংগ্রহ করুন। ক্ষীরের গোল্লা? আরে লজ্জা পাইবে না, আসুন আসুন। আমি আসছি। নিন 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 মন্ত্রী মশাই নিন। খাইবেন কিন্তু খুব ভালো মিষ্টি। আমরা বিশেষ অর্ডার দিয়া বানাইয়াছি এই মিষ্টি। সে আর বলতে, আমি নিশ্চয়ই খাবো। খাইবেন কিন্তু এক ফোঁটাও নষ্ট করিবেন না। কি ব্যাপার, এই সাহেবরা মিষ্টিগুলো খেতে এত জোরাজুরি করছে কেন? আরে গোপাল, তুমি তো মিষ্টি দাওনি, আরে এখানে আসা মিষ্টি লইয়া যাও। আরে গোপাল, এসো এসো এসো। আজ্ঞে মহারাজ। গোপাল মিষ্টিগুলো নিজেও খাবে আর বাড়ির সকলকেই খাওয়াইবে। হ্যাঁ, কেমন? আজ্ঞে সাহেব। তাহলে কৃষ্ণচন্দ্র, আমরা এখন আসিতেছি। আসুন সাহেব, আসুন আসুন। মিষ্টিগুলো নষ্ট করিবেন না, আমরা অনেক আশা লইয়া আসিয়াছি। না 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 না, আপনারা নিশ্চিন্ত থাকুন, আমরা সকলেই এই মিষ্টি খাবো। তারপর কি হলো? তারপর তো সেই মস্ত আম গাছটা একদিন ঝড়ে ভেঙে গেল। যা, ভেঙে গেল। কই গো গিন্নি, কোথায় গেলে? আরে ওই তো গোপাল দাদু এসে গেছে। গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু। আরে আজকে আমার নাতি নাতনিরা সব যে দেখছি এখানে। হ্যাঁ, আমরা দিদার কাছে ভূতের গল্প শুনছিলাম। এক ভূত আবার অন্য ভূতের গল্প বলে। এই তুমি আমাকে কিছু বললে নাকি গো? না না, তোমার কি কিছু বলতে পারি? দাদু, তোমার হাতে ওটা কি গো? ও, এটা হলো ক্ষীরের গোল্লা। ওই ইংরেজ সাহেবরা মহারাজের সাথে বন্ধুত্ব স্থাপন করার জন্য সবাইকে দিয়েছেন। ক্ষীরের রসগোল্লা? হ্যাঁ, এই নে মিষ্টিটা ধর, আমি বরং হাত মুখ ধুয়ে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই পুটি, মিষ্টিগুলো দে আমাকে। তুই একা খাবি নাকি? আমরাও তো আছি। তোদের দাদু আসার আগেই তাড়াতাড়ি মিষ্টিগুলো খেয়ে নে, নইলে কিন্তু পরে একটা মিষ্টিও পাবি না তোরা। হ্যাঁ, দাদু খেতে বসলে একাই সব ফাঁকা করে দেবে। আমি নেবো। আমি তো পেলাম না, আমাকে দে। ওরে বাবারে, আস্তে খা, আস্তে। কই রে, আমাকে দুটো ক্ষীরের গোল্লা দে দেখি। কি রে, সব ক্ষীরের গোল্লা শেষ করে দিলি? আমার না খুব
খুব ঘুম পাচ্ছে। আমারও চোখটা কেমন বন্ধ হয়ে আসছে। আমি আর পাচ্ছি না চোখ খুলে থাকতে। আমি এখানে শুয়ে পড়লাম। আমিও শুনলাম। হ্যাঁ, এখানে শোষ না, মশা কামড়াবে। ওই দেখো, সবগুলো যে এখানে ঘুমিয়ে পড়লো। হ্যাঁ গো, বলে মিষ্টিতে কিছু ছিল না তো? তাছাড়া সবাই একসাথে এইভাবে ঘুমিয়ে পড়ে নাকি? হ্যাঁ গিন্নি, তুমি ঠিক বলেছো তো। আমার মনে হয় মিষ্টিতেই কোনো কিছু ছিল। ওই জন্য ইংরেজ সাহেবরা বারবার আমাদের মিষ্টি খেতে বলছিল। আর আমার ব্যাপারটা আগেই সন্দেহ হয়েছিল, বুঝলে, কিন্তু কিছু বুঝতে পারিনি। হ্যাঁ গো, তাহলে তো বড় বিপদ। হ্যাঁ গিন্নি, সবাইকে ঘুম পাড়িয়ে ইংরেজরা আবার রাজ্য দখলের পরিকল্পনা করেনি তো? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আমাকে এক্ষুনি একদিন যেতে হবে গিন্নি। হ্যাঁ, আমি আসছি গিন্নি। হ্যাঁ, সাবধানে যেও। রানী, মিষ্টিটা কিন্তু চমৎকার। তবে মহারাজ, যারা এতদিন কৃষ্ণনগর দখল করার জন্য উঠে পড়ে লেগেছিল, তারাই আজ হঠাৎ করে এইভাবে বন্ধুত্ব স্থাপন করার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। এর পেছনে কোনো কারণ নেই তো? সে বিষয়ে আমারও যে একেবারে খটকা নেই তা কিন্তু নয়, তবে মহারাজ, আমার খুব ঘুম পাচ্ছে মহারাজ। আমার খুব ঘুম পাচ্ছে। থমাস, ঘুমের ওষুধই এতক্ষণ মনে হইতেছে কাজ করা শুরু করিয়া দিয়াছে। চলো, এইবারে কৃষ্ণনগর রাজবাড়ি আক্রমণ করা দাও। হ্যাঁ, এতদিন পর আমাদের স্বপ্ন পূরণ হইবে। চলুন চলুন চলুন। মহারাজ, আমাদের সহিত বন্ধুত্ব স্থাপন করিতে গিয়া কি অবস্থা হইল? দেখো টমাস, দেখো কিভাবে আমাদের ওষুধ কাজ করে আছে। এইবার রাজবাড়ির সবাইকে এক এক করে লইয়া কৃষ্ণনগরের সীমানার একেবারে শেষ প্রান্তে যে পোড়ো বাড়ি আছে সেখানে বাঁচিয়া রাখিতে হইবে, যাতে কোনোভাবেই তারা কৃষ্ণনগরে আসিতে না পারে। কিছুদিন পর খাবার আর জল না পেয়ে তারা এমনি অসুস্থ হইয়া মারা যাইবে। সবাইকে আটক করা হইয়া গেল। এইবার বাকি আছে গোপাল। চলো, গোপালের বাড়িতে যাওয়া যাওক। দরজা খোলো, দরজা খোলো। এত রাতে কে আসলো? গলা শুনে তো মনে হচ্ছে ইংরেজরা। দরজা খোলো, দরজা খোলো। ওরে বাবা, এইবার কি করব? না 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 না, ভয় পেলে চলবে না। আমাকে সাহস করে এগিয়ে যেতে হবে। আমার ঝেঁটাটা কোথায়? ঝেঁটা ঝেঁটা ঝেঁটা। এই কে রে? আজকে ঝেঁটা দিয়ে মেরে যদি তোদের করতে না পেরেছি তাহলে আমি মানুষই নয়। এই কে আপনারা? কি চাই? গোপাল কোথায়? Where is গোপাল? না না, উনি কোথায় গেছে সেটা একদম বলা যাবে না। জানি না, সেই সকালই গেছে, এখনো ফেরার নাম নেই। আজকে বাড়িতে ফিরুক, একেবারে বাড়ি থেকে বিদায় করবো। স্যার চলুন তাড়াতাড়ি চলুন।
দেখা যাচ্ছে ঝাঁটার বাড়িটা আমাদের ওপর আসিয়া পড়িতে পারে। চলুন 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 চলুন। কিন্তু গোপাল, ও যা লোভী, মিষ্টির লোভ সামলাইতে না পেরে হয়তো রাস্তাতেই খেতে শুরু করে দিয়েছিল হয়তো। দেখুন দেখুন, রাস্তার মধ্যেই কোথাও ঘুমিয়া পড়িয়া আছে। সবাইকে তো আমরা আটক করিয়া নিয়ে আনছি, ও একা কি বা করতে পারে? ঠিক কথা বলিয়াছ। চলো, আর এখানে দাঁড়িয়ে থাকি আর লাভ নাই। যাক বাবা, বাঁচা গেছে। এ কি, দরজাটা এইভাবে হাঁ করে খোলা কেন? বিজ্ঞানী, বিজ্ঞানী কোথায় গেলে? ওইদিকে সেনাপতিও তার বাড়িতে নেই, এদিকে বিজ্ঞানীও নেই, কোথায় গেল সব? তাহলে কি ইংরেজরা মিষ্টির মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে সবাইকে তুলে নিয়ে গেল? যাই, একবার রাজবৈদ্যর ওখানে গিয়ে দেখি তো, রাজবৈদ্য আছে কিনা। রাজবৈদ্য, রাজবৈদ্য, কি রাজবৈদ্য কোথায় গেল? তাহলে আমার ধারণায় ঠিক, ইংরেজরা সবাইকে তুলে নিয়ে গেছে। এইবার কি করব আমি? কিভাবে বাঁচাবো সবাইকে? কি করি কি করি কি করি? আরে এই তো পেয়েছি। এইবার এই কাঁটা দিয়েই কাঁটা তুলবো, না হলে আমার নামও গোপাল নয়। এতদিন পর আমার স্বপ্ন পূরণ হইল। আজ থেকে এই কৃষ্ণনগরের রাজ করিব আমি। আর মহারাজ কৃষ্ণচন্দ্র শুকিয়ে কাঠ হইয়া মরিবে। থমাস, আমাদের খাবার ব্যবস্থা কি হইবে? স্যার, মহারাজ কৃষ্ণচন্দ্রের যে বামুন রান্না করিত, সেই আমাদের জন্য খাবার বানাইতেছে। সে খাবার বানাইতে রাজি হয়ে আছে? প্রাণের ভয় কার না থাকে? রাজবাড়িতে তো ঢুকে পড়েছি, এইবার কোনোভাবে শুধু হেসেলে ঢুকতে পারলেই ব্যাস, কাজ শেষ। এই 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 তুমি কোথায় যাইতেছো? ভিতরে ঢোকা বারণ আছে। আরে আমাকে তো ভিতরে যেতেই হবে, না হলে সাহেবদের জন্য বাদামের শরবত কে বানাবে? তুমি বাদামের শরবত বানাও? আরে হ্যাঁ, মহারাজ কৃষ্ণচন্দ্রের তো আমার হাতের বাদাম শরবত না খেলে তার রাতের ঘুমই হতো না। জিজ্ঞেস কর না বামুন ঠাকুরকে। উনি যা বলিতেছে তাহা সত্যি? এই লোকটাকে ঠিক চিনতে পারছি না, আর মহারাজ তো কোন রকম বাদাম শরবত খেতেন না, তাহলে এই লোকটা মিথ্যে কথা বলছে কেন? আর হেসলে ঢুকতে চাইছে কেন? চেহারাটা কেমন যেন চেনা চেনা লাগছে। আচ্ছা আচ্ছা, এটা গোপাল নয় তো? হ্যাঁ, এটা গোপাল। হ্যাঁ, উনি যা বলছেন একদম সত্যি। দেখলেন তো, এইবার ভেতরে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও 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 যাও। ধন্যবাদ বামুন ঠাকুর। গোপাল, তুমি এখানে কেন? একটা অনেক বড় কাজ সারতে, শুধু তোমরা আমার পাশে থেকো, বুঝলে? নিন সাহেব, নিন, খাওয়া গ্রহণ করুন। ওরে বাবা, এত কিছু আয়োজন করে আছো! নাও নাও, এবার খাওয়া শুরু করো। খা না খা, একবার খেলে এই স্বাদ সারা জীবনও ভুলবি না। আমি চোখ বলিতে পারিতেছি না, আমার খুব ঘুম পাইতেছে। আমারও খুব ঘুম পাইতেছে।
আমার কথাটি ফুরলো, সাহেবরাও ঘুমিয়ে পড়লো। কইরে সব গেলি কোথায়? এই তো দাদু আমরা চলে এসেছি। চল চল চল, তাহলে তাড়াতাড়ি কাজটা সেরে নি। হ্যাঁ হ্যাঁ পারবো পারবো। হ্যাঁ, কাজ শেষ। এইবার এদের জ্ঞান ফেরানোর পালা। যা তো পুটি, 2 বালতি জল নিয়ে আয় তো। এক্ষুনি আনছি দাদু। এই ন্যাপলা চল আমার সাথে। এই যে দাদু, এই নাও। আরে ওটা আমাকে না, আমাকে না, সাহেবদের মাথায় ঢাল। আচ্ছা দাদু। তোমার এত বড় সাহস, তুমি আমাদেরকে বাঁচিয়েছো? কে তুমি? কে? আমি গোপাল। সাহসটা আমার ছোট থেকেই একটু বেশি। গোপাল, তুমি তুমি আমাদের ছাড়িয়ে দাও। কেন এরকম ভাবে বাঁধিয়াছ আমাদের? আগে বলুন, মহারাজ আর রাজসভার বাকি সদস্যরা কোথায় আছে? আর আমরা যদি তোমাকে না বলি? তাহলে বেশি কিছুই হবে না। এই অবস্থাতেই আপনাদের বেঁধে রেখে দেব, আর গ্রামবাসীকে বলবো নর্দমা থেকে পচা জল এনে আপনাদের মাথায় ঢালতে। না না না, এইসব করিবে না। আমি বলছি ছেলেরা কোথায় আছেন আমি বলে দিতেছি। বলুন তবে। ছেলেদের আমরা কৃষ্ণনগরের সীমানার একবারে শেষ প্রান্তে যে পুরো বাড়ি আছে সেখানে বাঁধিয়ে রাখিয়াছি। সত্যি বলছেন তো? নইলে কিন্তু আমরা 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 সত্যি কথা বলিতেছি। এবার আমাদের ছাড়িয়ে দাও গোপাল। আপনাদের ছেড়ে দেবার জন্যই তো আমি আছি। এই ন্যাপলা পুঁটি গুলটে, যা তো, তোর এক্ষুনি মহারাজদের ছাড়িয়ে নদীর পাড়ে নিয়ে চলে আয়, আর আমি এনাদের ছেড়ে দেবার ব্যবস্থা করছি। যা। আচ্ছা দাদু। জল, চল তো ভিতরে গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ চল চল। একটু একটু জল দাও। আরে এই তো মহারাজ, মন্ত্রী মশাই, সেনাপতি মশাই সবাই এইখানেই আছেন। জল, 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 জল। এই মহারাজ জল চাইছেন। তোরা এক কাজ কর, সবার দড়িগুলো খোল, আমি জল নিয়ে আসছি। ঠিক আছে। মহারাজ আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি, ঠিক আছি। চলুন তবে এইবার যাওয়া যাক। আসুন মহারাজ, এই দিকে। আরে ওই তো মহারাজ চলে এসেছে। মহারাজ আপনি ঠিক আছেন তো? হ্যাঁ গোপাল, হ্যাঁ আমরা সবাই ঠিক আছি। ইংরেজ রাজ্যে আমাদের সাথে এত বড় চাল চালবে আমি সেটা বুঝতেই পারিনি। মহারাজ একবার নদীর দিকে তাকিয়ে দেখুন, এই ইংরেজদের আমি কি হাল করেছি। হ্যাঁ গোপাল, করেছ কি? মহারাজ আমাদের ক্ষমা করিবেন মহারাজ। আমরা আর এই ভুল করিব না মহারাজ। ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। করার সুযোগও পাবেন না। আরে ওই তো জোয়ার চলে এসেছে। মাঝি ভাই, নৌকোটা নদীতে ভাসিয়ে দাও। গোপাল, এত কিছু কিভাবে করলে? তাহলে আমার ধারণায় ঠিক, ইংরেজরা সবাইকে তুলে নিয়ে গেছে। এইবার কি করব আমি? কিভাবে বাঁচাবো সবাইকে? কি করি? আরে এই তো পেয়েছি। এইবার এই কাঁটা দিয়েই কাঁটা তুলবো। ও গোপাল, সত্যি তোমার কিছু বুদ্ধি আছে। ইংরেজদের ঘুম পাড়িয়ে কৃষ্ণনগর মুক্ত করে ছাড়লে। সবই আপনাদের আশীর্বাদ মহারাজ। আহা, আজ অনেক দেরি হয়ে গেল। ঘটা রে, গোপাল আসছে। কই কই দেখি দেখি, আমায় একবার দে দূরবীনটা। ওই যে ও এদিকে আসছে। এই তোরা লুকিয়ে পড়, আমিও জিনিসটা ওর টাকে ফেলি। মাথার উপরে রোদ মাথা ফাটাচ্ছে, আর ঘামে সারা গা চিড়মিড় করছে। উফ, বাপরে বাপ।
আরে, এটা কি হলো? ওপর থেকে কে ফেললো? ওরে বাবা রে, এ কি জ্বলছে রে? চোখ খুলতে পারছি না তো। ওরে বাবা রে। কি হলো? এত বেলা হয়ে গেল, গোপাল তো এখনো এলো না। এদিকে একটা বিশেষ আলোচনা আছে, সাহেবরা ঘাঁটি গেড়েছে, তাই সবাইকে নিয়ে একটা আলোচনায় বসতে হবে। দেরি করে রাজসভায় আসাটা ও মোটামুটি রপ্ত করে নিয়েছে। আর একটু দেখে না হয় গোপালের বাড়ি পেয়াদা পাঠাবো, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। কি হয়েছে গোপাল দাদা, তোমার এই অবস্থা কি করে? আগে আমার চোখে জলের ছিটে দাও, আমার চোখ খুব জ্বলছে। দাঁড়াও দাঁড়াও, ওই তো সামনের ইদারা থেকে আমি জল নিয়ে আসছি, তুমি একটু ধৈর্য ধরে দাঁড়াও। না, আর অপেক্ষা করাটা ঠিক নয়। কি বলো মন্ত্রী? মানে গোপালের কি হলো সেটা তো জানতে হবে নাকি? মহারাজ, আমরা বোধহয় গোপালকে একটু বেশি গুরুত্ব দিচ্ছি। না 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 না, গোপালের অনেক অবদান আছে। কত বিপদ থেকে গোপাল নিজের বুদ্ধি দিয়ে রক্ষা করেছে, সেই সব তুমি ভুলে গেছো। কিন্তু আমি তো মনে রেখেছি। কি আমি কি ঠিক বলছি? মহারাজ, এইবার আপনারও ব্যবস্থা করব। গোপালের বুদ্ধিও এবার আপনাকে বাঁচাতে পারবে না। প্রহরী, গোপালের বাড়ি গিয়ে খবর নিয়ে এসো, আমি কিন্তু খুব চিন্তিত। চিন্তা নেই মহারাজ, আমি এসে গেছি। কি গো গোপাল, তোমার এই অবস্থা কে করলো? আমি রাজপ্রাসাদের বাইরে গিয়ে গোপাল দাদাকে এই অবস্থায় দেখতে পাই। এত বড় স্পর্ধাকার যে আমার সভাসদকে এই রকম ভাবে হেনস্থা করেছে। মহারাজ, এ একেবারে ওই ভীতু কাপুরুষ দুপে শাখা মৃগের কাজ মহারাজ। দুপে শাখা মৃগ, সেটা আবার কি? শাখামৃগ হলো বানর, আর দুপে শাখামৃগ হলো মানুষ। হ্যাঁ, ধরা পড়লেই শুলে চড়াবো। কি মন্ত্রী? হ্যাঁ মহারাজ, ওদের শুলে চড়ানোই উচিত। যা বলবেন সেটা ভেবে বলবেন মন্ত্রী মশাই। কেন, এতে ভাবার কি আছে? না, একটু মনে করিয়ে দিলাম এই আর কি। তা মহারাজ, আজ আমি বাড়ি যাই, এই ফতুয়াটার গায়ে রাখতে পারছি না মহারাজ। হ্যাঁ হ্যাঁ, তুমি ঘরে যাও, তুমি ভালো করে স্নান করে আগে পরিষ্কার হও। আমার পেয়াদা তোমার জন্য একটা নতুন ফতুয়া আর ধুতি নিয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ মহারাজ। এবার কিছুদিন বন্ধ রাখবি বটা ঘটা, আমি পরিস্থিতি বুঝে আবার করতে বলবো। কিরকম হয়েছে আজকের কাজটা? আজ তো গোপালের পাগল পাগল অবস্থা। ওর অবস্থা দেখে আমাদের খুব হাসি পেয়েছে। এখন দিন কয়েক একদম চুপ, এবার সলতে পাকানোর কাজটা করতে হবে। চল, আমরা এখন সাহেবদের সাথে দেখা করে আসি। চল। সারা রাজ্যে মহারাজের প্রতি অনাস্থা বাড়াতে হবে। তাহলে আমাদের এখন কি কাজ? তোরা এখন হাটে বাজারে যেখানে যাবি মহারাজের নামে বদনাম করবি। ছদ্মবেশে, তোদের যেন কেউ বটার ঘটা বলে চিনতে না পারে। এটা কি কখনো ঘটেছে? আর কখনো ঘটবেও না। চলো, আমরা সাহেবের কাছ থেকে ঘুরে আসি। ঠিক বলেছো, আমরা সাহেবদের ওখান থেকে ঘুরে আসি। ভেতরে আসতে পারি সাহেব? ইংরেজিতে বলুন, এই সাহেব খুশি হবে। শুনে নিন, আমরা কি কামিং স্যার? কামিং স্যার, আমরা কামিং। আমরা তোমাদের যাহা বলিয়াছিলাম তাহা করিয়াছ? আমরা শুরু করে দিয়েছি স্যার, আমাদের কাজ একেবারে ফাইন। These native peoples are bigger. আমাদের ইংরেজিতে প্রশংসা করছে। ঠিক বলেছেন, আমরা বেগার। তোমরা স্বীকার করিলে যে তোমরা বেগার। গুড গুড, ভেরি গুড। Bigger as well as illiterate. Polishman. ওহো, আমাদের কি খাতির করছে। স্যার, আমাদের আর কি কি করতে হবে শুধু বলে দিন। হ্যাঁ, আমাদের রাজা একদম ব্যাড লোক,
আমরা সবাই চাই আমাদের কৃষ্ণনগর আবার আগের মতো হয়ে ওঠে, মানে তোমাদের মতো আনফেটফুল আদমি আমাদের খুব দরকার। আমরা অল টাইম সার্চ করি আনফেথফুল মানুষ। তোমাদের খুব সহজে পারচেজ করা যায়। কি ভালো ভালো কথা বলছেন সাহেব, আমার দুই চোখ একেবারে জলে ভরে উঠেছে। আমাদের কাজ তোমরা ঠিক মতো করিয়া দিলেই আমরা খুশি। তুমি রাজ্যের মন্ত্রী আছো, আনফেটফুল মন্ত্রী। ঠিক বলেছেন, আমি আনফেথফুল মন্ত্রী। আপনারা কিরকম আমাকে বিশ্বাস করে নিলেন, কিন্তু কিন্তু মহারাজ আমাকে কিছুতেই বিশ্বাস করে না, করে গোপালকে। গোপাল একদম আনফেথফুল নয়, মহারাজ সেটাই বিশ্বাস করে না। ও গোপাল, আমরা ওনার নাম খুব শুনিয়াছি, খুব ইন্টেলিজেন্ট মানুষ। ইন্টেলিজেন্ট হলো বাজে লোক, বুঝেছি। আমরা ওই ইন্টেলিজেন্ট না কি বললেন? না, আমরা নই, আমরা হচ্ছি আনফেথফুল। আমরা একেবারে আনফেথফুল হয়ে আপনার সেবা করতে চাই। আমাকে রাজা করে দেবেন আর ভগবান আমার মন্ত্রী। আমরা তোমাদের স্লেভ করিয়া রাখিব। ইয়েস, তোমরা ভালো স্লেভ। এখন তোমরা যাও, আমরা এখন রেস্ট নেব। আমরা তোমাদের যা অর্ডার দিয়েছি তোমরা সেটা রাখো। আমরা সব ঠিক করে দেখছি সাহেব। আমাদের এভরিডে সব আপডেট দেবে। এখন যাও, গো। আচ্ছা সাহেব, আমরা যাচ্ছি, চলো ভগবান। ও ব্লাডি ফুল। ভগবান, সাহেবদের শেষ কথাটা ঠিক বুঝলাম না। আপডেট মানেটা কি? আরে আপনার ওপর ওপর, আর ডেট হলো হচ্ছে তারিখ তারিখ। ও মানে হলো গিয়ে ওপরে তারিখ, বুঝেছি। সবার ওপরে তারিখ, মানে তারিখ নষ্ট করা যাবে না। ভগবান বুঝে দেখো বাবা, তারিখ নষ্ট করা যাবে না। গোটা কাল থেকেই গ্রামেগঞ্জে কথা চালাচালি শুরু করে দেবে, হ্যাঁ? আর আমাদের এই হঠাৎ আক্রমণে নাজেহাল হয়ে যাবে মহারাজ। তাড়াতাড়ি বাড়ি চলো, আরে অনেক রাত হয়েছে। আমার গিন্নি আবার একা বেশিক্ষণ থাকতে পারে না, খুব ভূতের ভয়। আজ সবাই এসেছে, কিন্তু কারো গায়ে এক ফোঁটা পাঁকও লাগেনি। তার মানে গোপাল, এটা তোমার পেছনে লাগা। বিষয়টাকে লঘু করে দেখা উচিত হবে না মহারাজ। হ্যাঁ, এটাও হতে পারে যে ওই বাঁদরগুলো আজ কারো গায়ে কাদা দেয়নি, তার কারণ আজ কড়া পাহারা আছে। মহারাজের সাথে আমিও একমত। গোপালের তো অনেক শত্রু, সেই শত্রুরই কেউ এই ঘটনা ঘটিয়েছে। আমার তো সবচেয়ে বড় শত্রু আপনি। তাহলে কি এটাই বলবো যে আপনি আপনার দলকে কাজে লাগিয়েছেন মন্ত্রী মশাই? আমার তোমার মাথায় পাঁক ঢালতে বয়েই গেছে। আমি তো বলিনি মন্ত্রী মশাই যে আপনি করেছেন। আমার কাছে তো প্রমাণ নেই, কিছু নেই। আমি কেন এই ধরনের অপ্রাসঙ্গিক কথা বলবো বলুন? মন্ত্রী, তুমি চুপ করো তো। আমরা কিন্তু আমাদের বিষয় থেকে বেরিয়ে যাচ্ছি। কাল যে আলোচনাটা হয়নি, আজ কিন্তু সেটা করতেই হবে, বুঝলে গোপাল? সাহেবরা ছাউনি বানিয়ে আমাদের সীমান্তের ধারে অবস্থান করছে। মহারাজ, আপনাকে কি কিছু জানিয়েছে ওই সাহেবরা? না, এখনো কিছু জানায়নি। আপনাকে কিছু জানাবে না মহারাজ, যা জানাবার আমি জেনে গেছি। এখন শুধু ওপরে তারিখ। মন্ত্রী মশাই খুব চিন্তিত দেখছি। চিন্তা তো একটা আছেই, সাহেব বলে কথা। আচ্ছা মন্ত্রী মশাই, আপনি কি ভাবেন বলুন তো? আমরা কি সবাই ওই হাতে চুড়ি পরে বসে থাকি নাকি? হ্যাঁ, আমাদের সেনাপতির শক্তির ওপর আমার দারুণ ভরসা। ধন্যবাদ মহারাজ। আর একজনের উপরও আমার খুব ভরসা আছে। কার উপর? কার কথা বলছো তুমি? আমাদের গোপালের বুদ্ধির ওপর মহারাজ। একদম শতকরা 100% খাঁটি কথা বলেছ। খুব যে গোপালের প্রশংসা হচ্ছে। টেকোর বুদ্ধি এবার কোনো কাজে লাগবে না। আর সেনাপতি, তুমি সাহেবদের সাথে লড়বে? শুনলেও হাসি পায়। আমাদের যুদ্ধ যেমন করেই হোক আটকাতে হবে। কেন গোপাল? এই তো সেনাপতি কত কি বললো। সেনাপতির ওপর তোমার ভরসা ভালো নেই, তাই তো? ওটা আপনার ভাবনা, আমার ভাবনা অন্য। আমাদের সেনাপতি বীর, সেনাপতিকে অসম্মান করার কোনো ইচ্ছেই আমার নেই। আমার ভাবনা শুধু যুদ্ধ হলে কিছু নিরীহ মানুষ মরবে। আজ পর্যন্ত যুদ্ধ করে কেউ তো শান্তি পায়নি। তুমি অনেক দূর পর্যন্ত ভেবেছো গোপাল। সত্যি তো, যুদ্ধ করে কেউ শান্তি পায়নি। তাহলে আমাদের কি করা উচিত মন্ত্রী? আমার মতে বলে একটু দেখে
একটু রয়ে শোয়ে সব কিছু করতে হবে। আমার মতে মহারাজ দূত পাঠিয়ে সাহেবদেরকে বলা যে আমাদের রাজ্যের সীমানায় এই বেআইনি ছাউনি সরিয়ে নিতে হবে। আমি সহমত। আমাদের রাজ্যে ওরা কিছুতেই থাকতে পারবে না। ওদের কি প্রয়োজন সেটা আমাদের মহারাজকে জানাতে হবে। কি দরকার গদির ওপর বিষ ফোঁড়া করা? বেশ তো আছি আমরা। মন্ত্রী মশাই, আমার তো মনে হচ্ছে আপনি এখন থেকেই ভয়ে একদম আমসি হয়ে গেছেন। ভয় কেন? আপনি কি সাহেবদের খান না পড়েন? মহারাজ, আপনি কিন্তু এক্ষুনি দূত পাঠান, বেশ কড়া ভাষায় লিখুন। তাহলে সর্বসম্মতিতে আমি সাহেবদের কাছে কৈফিয়ত চাইছি। আমাকে কেউ চিনতে পারছে না রে ঘটা। বেশ ভালো ছদ্মবেশ হয়েছে। এবার একটু চিৎকার করে মহারাজের নামে কুগা। ঠিক বলেছিস, চল শুরু করি। শুনছেন মশাই, একটা বিরাট ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে? প্রজারা সব খেপে গেছে। কৃষ্ণনগরের মহারাজকে সামনে না পেয়ে তাদের সভাসদদের পাঁক ছুঁড়ে মারছে। সে কি? এ খবরটা তো পাইনি। কাকে মেরেছে? আগে মেরেছে ওই মহারাজের প্রিয় গোপালকে। গোপাল ভাঁড়কে পাক মেরেছে? সে কি? এই তোমরা কি সব বলছো? আমাদের গোপাল দাদাকে পাক মেরেছে? তোমরা মিথ্যে কথা বলছো। গোপাল দাদাকে প্রজারা সবাই খুব ভালোবাসে। আচ্ছা, আমার মিথ্যে কথা বলে কি লাভ? ভালো করে খবর নাও, গোপালকে পাক মাখিয়েছে কিনা। আরে গোপাল ভাঁড়কে পাক ছুঁড়েছে, কিছু কি জানো? কেন আবার প্রজারা বিদ্রোহ শুরু করেছে? শুধু গোপাল না, সভাসদদের সবাইকে পাক ছুঁড়েছে। কি খবর গুপ্তচর? জাহাপনা, আমার কাছে খবর আছে। কৃষ্ণনগরে মহারাজের উপর প্রজা অসন্তোষ বাড়ছে। প্রজারা মহারাজকে আর সহ্য করতে পারছে না। বলো কি গুপ্তচর? এটা সাহেবদের চাল নয় তো? শুনেছি ওরা কৃষ্ণনগরে ঘাঁটি গেড়েছে। হতে পারে। শোনো গুপ্তচর, তুমি কৃষ্ণনগরে পড়ে থাকো আর আমাকে সব খবর জানিও। চিন্তায় পড়ে গেলাম, কাল আমার দূতকে পাঠাবো। গোপাল, এটাকে আর সহজ করে দেখার কোনো উপায় রইল না। মন্ত্রী ছাড়া সবার মুখে পাঁক মারা হয়েছে। মন্ত্রী মশাইকে এখনো কেউ পাক দিয়ে মারেনি। একটা বিষয় দেখেছেন মহারাজ? কি বিষয় গোপাল? দেখুন মহারাজ, আমাদের সবার গায়ে পাক লাগলো, কিন্তু মন্ত্রী মশাই ঠিক ফুলবাবুটি সেজে রইলেন। তবে কি মন্ত্রী মশাই পাকাল মাছ মহারাজ? কি বলতে চাইছো গোপাল? মন্ত্রী মশাই পাঁকাল মাছ বলেছে। দেখো গোপাল, সবাই গায়ে পাঁখ মাখলো, মন্ত্রীর চওড়া কপাল। গোপালের কাজ শুধু হিংসে করা। গোপাল, তোমার হিংসা আর এটাই আমার জয়। থামো, কাজের কথায় আসি। আমার মনে হচ্ছে এই সব কাণ্ড কারখানা ঘটাচ্ছে ওই সাহেবরা। দেখো, আমার পত্রের কোনো জবাব দেয়নি। তাহলে এখন কি করা উচিত? গোপাল, তোমার কি মত? আমার মত তো আজ রাতে সাহেবের ডেরায় হানা দেবার, কিন্তু এখন বলবো না। এই পুরো বিষয় নিয়ে অনেক গোলমাল আছে। আমাকে একটু ভাবতে সময় দিন মহারাজ। সমস্যায় পড়েছে গোপাল, আর বেশি দিন ফেলে রাখলে চলবে না। আজ রাতেই কিছু একটা করতে হবে। হ্যাঁ, মহারাজ, নবাব বাহাদুরের দূত আপনার সাক্ষাৎ প্রার্থী। তার মানে কৃষ্ণনগরের কথা নবাব বাহাদুরের কাছে পৌঁছে গেছে। কি ব্যাপার গোপাল, এবার আবার নবাব বাহাদুর? এক রামে রক্ষে নেই সুগ্রীব দোসর। আমি তো ভাবতেই পারছি না। আরে ঠান্ডা মাথায় ভাবতে হবে, ভয় পাবেন না। দেখুন না, ভালো কিছু তো হতে পারে। তোমার মুখে ফুল চন্দন গোপাল। যাও যাও, প্রহরী পাঠিয়ে দাও। আজ ভগবানকে নিয়ে রাতে সাহেবদের ছাউনিতে যেতে হবে। কাল পরশুর মধ্যেই কৃষ্ণনগরের দখল নিতে হবে। আমি এখন বসে বসে রগর দেখি
মহারাজ, আমাদের সভাসদদের গায়ে পাঁক মারা এই বিষয়টা কি নবাব বাহাদুরের কানে গেছে? সর্বনাশ! বলো বলো দূত, কি সংবাদ পাঠিয়েছে নবাব বাহাদুর? মহারাজ, নবাব বাহাদুরের কাছে খবর গেছে যে আপনার রাজ্যে প্রজাবিদ্রোহ শুরু হয়েছে। আমার রাজ্যে প্রজাবিদ্রোহ? কই, আমার কাছে তার তো কোনো খবর নেই। আপনার সভাসদদের কে বা কারা পাক ছিটিয়ে তাদের অপমান করেছে। এই তো মহারাজ পাকে পড়েছে। নবাব বাহাদুর খুব চিন্তিত কৃষ্ণনগর নিয়ে। উনি আপনার জবাবের অপেক্ষায় থাকবেন। আমি কাল সকালে তোমাকে উত্তর দেব। এখন তুমি বিশ্রাম নাও, আমি এখন একটু আলোচনা করব। বিজ্ঞানী, আমি নিশ্চিত এই কাজ মন্ত্রী মশাইয়ের। হাতে শুধু প্রমাণ দরকার বিজ্ঞানী, প্রমাণ। কি গো, তুমি কি কিছু বলতে চাও? গোপাল দাদা, সেদিন বাজারে দুটো লোক মহারাজ আর তোমাদের নামে খুব বাজে বাজে কথা বলতে বলতে যাচ্ছিল। তুমি আবার দেখলে চিনতে পারবে। লোক দুটো ভিন দেশের, সাজ পোশাকগুলো ঠিক আমাদের মতো নয়। ওরা বলছিল গোপাল দাদার গায়ে নাকি কে বা কারা পাক ফেলেছিল। বিষয়টা অনেক দূর পর্যন্ত গড়িয়েছে। গোপাল, কিছু একটা করতেই হবে। গোপাল, তোমার বুদ্ধি ও আমার সেনাদের শক্তি এই বিপদ থেকে আমাদের উদ্ধার করবেই। জয় আমাদের হবেই। পুটির বাবা, তুমি বাড়ি যাও, গিয়ে আমার বানর সেনাকে আমার বাড়িতে আসতে বলো। আমি একটা কাজ সেরে ওদের সাথে কথা বলবো, কেমন? কোথায় চললে গোপাল? মহারাজের কাছে। আচ্ছা, আমরা এখন কি করব? তোমরা সবাই আমার বাড়িতে অপেক্ষা করো, আমি মহারাজের সাথে কয়েকটা কথা বলেই দেখা করব। ঠিক আছে। বলো বলো গোপাল, তুমি কি বলতে চাও? মহারাজ, আপনি নবাব বাহাদুরকে এখানে আসতে লিখে দিন, তাহলে নবাব বাহাদুরের চোখ আর কানের বিবাদ একেবারে ঘুচে যাবে মহারাজ। বলছো? তা এই কথাটা তুমি রাজসভায় বললে না কেন? মন্ত্রী মশাইয়ের জন্য মহারাজ। আমার ধারণা এই পুরো ঘটনাটা মন্ত্রী মশাইয়ের নির্দেশেই হচ্ছে। আমি আজই সব ঘটনার জবনিকা টানবো। আমি সবাইকে নিয়ে সাহেবদের ছাউনিতে যাব। তা কি করতে চাও তুমি? সেটা আমি ভেবে রেখেছি মহারাজ। আমি এখন চললাম। এই আসছি সাহেব, আমাদের কাজ এখন পুরো গুছিয়ে এনেছি। আমরা আর ওয়েট করতে পারছি না, আমরা কালই অ্যাটাক করব। মন্ত্রী মশাই, আপনি বলুন যে কাল কিভাবে মহারাজ আর গোপাল সহ সব সভাসদদেরকে গ্রেপ্তার করবেন? কাল আমাদের সবাইকে গ্রেপ্তার করবে? কি সেনাপতি? কে কাকে গ্রেপ্তার করে? আমাদের ওষুধে কি হয় আগে দেখো। আমরা কখন বিচুটি পাতার জল ঢালবো? আমরা একদম তৈরি। রাজ্যতীষী, ওদের ভাগ্যে কি বলছে? ওদের ভাগ্যে আছে উন্মাদ নৃত্য। নে পুটি, নাপলা, গুলটে, ছাড়া ছাড়। কন হ্যায়? হু ইজ ইট? এই গোপালের গলা না? আমরা বেরোতে পারছি না। মার বিচুটির জল। এই বটা, এই ওরা তো বিচুটির জল ছেটাচ্ছে। এই লক্ষ্মীশ্বরের চাঁদের কন্যা, বিচ্ছুটির জল ছেটাস না। মরে গেলাম। হোয়াট ইজ বেচোটে? ও মাই গড, ইরিটেশন। ইরিটেশন।
ভেতরে চলেছে নাচ। কি বটা, আমাদের গায়ে পাক ফেলেছে কে? আমি 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 এবার থামাও গোপাল। কার কথা এসব করেছো ভগবান? মন্ত্রীমশাইয়ের কথাই আমরা সব করেছি। কি মন্ত্রীমশাই, এখন কেমন বোধ হচ্ছে? আমার ঘাট হয়েছে, এবার থামাও। আজ সারা রাত এখানে থাকুন, কাল সকালে আপনাদের স্বাধীন করব। প্লিজ প্লিজ। সাহেবদের গায়ে ওটা কিসের দাগ? বিছুটির জ্বলন মহারাজ। একে 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 আমার স্বামী। হ্যাঁ, গায়ে নেই জামা, গায়ে কিরকম চাকা চাকা দাগ। ইহে মন্ত্রী, তোমার গিন্নি তো তোমাকে চিনতে পারছে না। গিন্নি, আমি তোমার সেই মন্ত্রী। না 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 না, তুমি তো আর আমার মন্ত্রী নও, তুমি এখন সাহেবদের হাতে। নাও নাও, সাহেবদের সাথে সাগর পেরিয়ে বিলেত যাও। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমি চুলকোতে চুলকোতে শেষ হয়ে গেছি। মরে গেছি। মরা মেরে আর আমাকে কষ্ট দেবেন না মহারাজ, আর কষ্ট দেবেন না। তুমি তোমার রাজ্যকে বিদেশীদের হাতে তুলে দিতে গিয়েছিলে। ছি 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 ছি, তোমাকে আর আমি বিশ্বাস করব? তোমার চাকরি চলে গেছে, তার মানে তুমি এখন বেকার। যাও, তোমাকে আমি স্বাধীন করে দিয়ে আমি আমার বাবার কাছে চলে যাচ্ছি। যাও। যেও না গিন্নি, ও গিন্নি, যেও না গো, যেও না, যেও না। মন্ত্রী মশাই, আপনি এখন স্বাধীন। মহারাজের মুখটা কেমন আঙ্গুর থেকে কিসমিস হয়ে গেছে। মহারাজ, বলছি আপনাকে কেমন যেন দেখাচ্ছে। কিছু কি হয়েছে মহারাজ? কি আর বলি বলো তো গোপাল, নবাবের কাছে আমি প্রতি বছর একটা কর প্রদান করে থাকি। এবার কোনো কারণে আমার যদি অর্থের প্রয়োজন পড়ে, তবে আমি সেখান থেকে প্রয়োজন মতো অর্থ নিয়ে নিজের সমস্যাটা নির্মূল করতে পারি। হ্যাঁ, এই কথাটা তো আমি জানি। তাহলে সমস্যাটা কি হয়েছে? আর কি বলবো গোপাল, রাজকোষের অবস্থা খুব খারাপ। এইকে আমার আবার বেশ কিছু অর্থের প্রয়োজন। তাহলে নবাবের কাছে আপনার জমানো অর্থ থেকে কিছু অর্থ আপনি চেয়ে নিন। সেটাই তো সমস্যা গোপাল, নবাব আমাকে ওইভাবে অল্প কিছু অর্থ দেবেন না। যদি অর্থ নিতে হয়, সমস্ত অর্থ একেবারে নিয়ে নিতে হবে। এটা আবার কোন ধরনের নিয়ম? হ্যাঁ গোপাল, নবাবের এটাই নিয়ম। ওনার কাছে অল্প অল্প করে অর্থ রাখতে পারবো, কিন্তু অল্প করে তুলতে পারবো না। তুলতে গেলে সমস্ত অর্থ একেবারেই তুলতে হবে। মহারাজ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আপনি এক কাজ করুন, আপনি সব অর্থ একেবারে তুলে নিয়ে আসুন, তাহলেই তো ল্যাটা ঝুঁকে গেল। আরে মন্ত্রী, এই জন্য কি আর তোমাকে মাথা মোটা বলি? সব অর্থ তুলে নিলে ভবিষ্যতের জন্য সঞ্চয় হিসেবে কি থাকবে? মহারাজ, আমাকে একদিনের জন্য ছুটি দিতে পারবেন? কেন গোপাল, তুমি আবার এই সময় ছুটি নিয়ে কি করবে? মুর্শিদাবাদ যাব মহারাজ। মুর্শিদাবাদ? কিন্তু কেন? নবাবের থেকে আপনার প্রয়োজনীয় অর্থ নিতে। তুমি পারবে গোপাল? দেখুন না, পারি কি পারি না। আপনি শুধু আমাকে একদিনের ছুটি দিন, আর নবাব বাহাদুরকে একটা পত্র লিখে দিন, ব্যাস। আপনাকে আর চিন্তা করতে হবে না। আপনি মনে করুন আপনার কাজ হয়ে গেছে। ঠিক আছে গোপাল, ঠিক আছে। দেখো, তুমি যদি পারো, তোমার উপর আমার ভরসা আছে। তুমি তাহলে কবে যাচ্ছ? শুভ কাজে দেরি করে লাভ নেই মহারাজ, কাল ভোর ভোরই বেরিয়ে পড়ব। সেলাম জাহাপনা। আরে গোপাল যে, তুমি হঠাৎ? একটা পত্র নিয়ে এসেছি জাহাপনা। পত্র? কিসের পত্র গোপাল? পড়ুন, পড়লেই বুঝতে পারবেন। ঠিক আছে, দাও দেখি। ও, তাহলে কৃষ্ণচন্দ্র তার জমানো সব অর্থ ফেরত চাইছে? আগে জাহাপনা, আপনি তো আর মহারাজকে অল্প কিছু অর্থ ফেরত দেবেন না, তাই বাধ্য হয়ে ওই পুরোটাই একেবারে তুলে নিতে হচ্ছে। বেশ, উজির, গোপালকে কৃষ্ণচন্দ্রের সমস্ত অর্থ বুঝিয়ে দাও। আগে জাহাপানা, 10,001,
10,002, 10,000, ওরে বাবা রে, ওরে বাবা রে, এতগুলো মোহর গুনতে গিয়ে আমি যে পুরো হাঁপিয়ে গেলাম। গুনুন গুনুন গুনুন, এক মোহরও যেন এদিক ওদিক না হয় উজির মশাই। জাহাপানা, গোপালকে সব বুঝিয়ে দিন। এই নাও 4টে থলেতে 5,000 করে করে ভাগ করে দিলাম। যাক বাবা, অবশেষে মোহর গোনা শেষ হলো। নাও নাও গোপাল, সব বুঝে নাও। হ্যাঁ জাহাপনা, ঠিক আছে। নিন জাহাপনা, এই 3 থলে মানে 15,000 মোহর আবার মহারাজের খাতায় জমা করে দিন। হ্যাঁ, তার মানে আমার 5,000 মোহর দরকার ছিল, আমি নিয়ে নিয়েছি। বাকিটা আমি আবার জমা করে দিতে চাই। আর আপনার তো নিয়মেই আছে, অল্প মোহর তুলতে পারবো না, তবে অল্প মোহর জমা করতে পারবো। নিন নিন, এই মোহরগুলো জমা করে নিন, আমাকে আবার কৃষ্ণনগর যেতে হবে। তুমি যখন 5,000 মোহরই নেবে, তাহলে এত কষ্ট করে আমাদের দিয়ে এত মোহর গোনালে কেন? গোপাল, তোমার কথা শুনে তো আমার হৃদয়টা একেবারে ধুকপুক করছে। উজির মশাই, এতে আমি কি করতে পারি বলুন? জাহাপনাই তো বললেন অল্প কিছু অর্থ দেবেন না, তাই আমাকে এই পথ অবলম্বন করতে হলো। বাবা, এ তো পুরো ভয়ঙ্কর ব্যাপার। না 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 না, গোপালকে বেশি কিছু বলে লাভ নেই। দেখা গেল বুদ্ধি খাটিয়ে আবার কিছু একটা করে বসলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, গোপাল তুমি কৃষ্ণনগরে ফিরে যাও, আমি কৃষ্ণচন্দ্রের নামে এই 15,000 মোহর জমা করে রাখবো, ঠিক আছে? কিন্তু জাহাপানা, আমি যে খাটনি করে এতগুলো মোহর গুনলাম, তার কি হবে? উজির মশাই, এতকাল তো কত অগন্তি মোহর নিজের ট্যাঁকে ভরেছেন, আজকে না হয় একটু গুনলেন, এতে এমন কি হলো? না না না, গোপালকে বেশি কিছু বলা যাবে না। বলা তো যায় না, দেখা গেল নবাব বাহাদুরের সামনে আমার একেবারে হাটে হাঁড়ি ভেঙে দিল। ঠিক আছে জাহাপনা, আমি তবে আসি। হ্যাঁ গোপাল, এসো এসো এসো। সত্যি গোপাল, তোমার মাথায় কিছু বুদ্ধি আছে। নবাবকে একেবারে নাকা নিচুয়ানি খাইয়ে দিয়েছো। মহারাজ, তাহলে দেখলেন তো, এই গোপাল চাইলে সবকিছু হতে পারে। হ্যাঁ গোপাল, সে কথা আমার অজানা নয়। আর তাই তোমাকে আমি একটা উপহার দিতে চাই। সীমানার পূর্ব দিকে আমার যে 5 বিঘা জমি আছে, আজ থেকে সেই জমি তোমার। ধন্যবাদ মহারাজ। হ্যাঁ, এটা কি হলো? মহারাজ 5 বিঘা জমি গোপালকে দিয়ে দিল। ওই জমিটার উপর আমার কতদিনের লোভ ছিল, সব শেষ হয়ে গেল, সব দূর। না 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 না, ওই 5 বিঘা জমি কিছুতেই গোপালের হতে পারে না। না 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 না, আমাকে কিছু একটা করতেই হবে, কিছু একটা করতেই হবে, যাতে ওই জমি গোপালের হাত থেকে আমার হাতে চলে আসে। কিন্তু কি করি কি করি কি করি কি করি, কিছুই তো বুঝতে পারছি না। একটা উপায় এসেছে, আমি বরং খাম্বাজ রাজ্যে যাই। খাম্বাজ রাজার সাথে বসে একটা আলোচনা করা যাবে। খাম্বাজ রাজের সাথে তো গোপালের একেবারে আদায় কাঁচকলায় সম্পর্ক, উনি নিশ্চয়ই কোনো না কোনো উপায় আমাকে বের করে দেবে। আরে এইভাবে কাঁদছিস কেন? কি হয়েছে সেটা তো বল। পিতা, আমি আর স্বামীর সংসার করব না, আমি এখন থেকে তোমার এখানেই থাকবো। উমা, সে কি কথা? তুই এখানে থাকবি মানে? শ্বশুর বাড়িতে আমার মন বসছে না পিতা, তাই আমি ওই শ্বশুর বাড়িতে থাকবো না। তা বললে কি আর হয়? খাম্বাজ রাজার কন্যা শ্বশুর ঘর করতে পারেনি জানলে সবাই কি বলবে বলতো? যে যাই বলুক, আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি কিছুতেই শ্বশুর বাড়িতে ফিরে যাব না। হ্যাঁ, এইবার কি হবে? সবাই যদি জানতে পারে আমার মেয়ে বিবাহ বিচ্ছিন্ন, তাহলে তো আমার মান সম্মান একেবারে ধুলোয় মিশে যাবে। উফ, কি যে করি। তাহলে এই ব্যাপার, একটা ভালো সুযোগ হাতে এসেছে, এই সুযোগটারই সদ্ব্যবহার করতে হবে। আর এই সুযোগেই ওই বেটা গোপালেরও একটা ব্যবস্থা করতে হবে।
মহারাজ আমার প্রণাম নেবে। আরে কৃষ্ণনগরের মন্ত্রী যে, তো তুমি হঠাৎ? মহারাজ একটা আর্জি নিয়ে এসেছিলাম। আরজি? কিসের আরজি? খবর পেলাম আপনার মেয়ে বিবাহ বিচ্ছিন্ন হয়েছে। এর মধ্যে কৃষ্ণনগরের মন্ত্রীর কানে খবরটাও চলে গেছে? হ্যাঁ, হায় হায় হায়, এইবার কি করব? হ্যাঁ, এইবার কি করব আমি? মানে তুমি কি করে জানলে? খবর কি আর চাপা থাকে খাম্বাজ রাজ? আমার কানে সব খবরই এসে পৌঁছায়। চন্দ্র সূর্যেও যদি কিছু হয় তবেও সেটা আমার কানে এসে পৌঁছাবে। শোনো, বলছিলাম কি, তুমি যখন জেনেছো, মানে জেনেই ফেলেছো, তখন আর কাউকে বলো না কিন্তু মন্ত্রী, তাহলে আমার মান সম্মানের ছিটে ফোঁটাও আর বেঁচে থাকবে না। আরে মহারাজ, আপনি চিন্তা করবেন না, আপনার মান সম্মানের ছিটে ফোঁটাও নষ্ট হতে আমি দেব না। আরে সেই জন্যই তো আমার আপনার কাছে আসা। আরে তুমি কি বলতে চাইছো একটু খোলসা করে বলো তো মন্ত্রী, আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না। মহারাজ, আপনি গোপালের সাথে আপনার মেয়ের বিবাহ দিয়ে দিন, দেখবেন সব দিক থেকে ভালো হবে। হ্যাঁ, কি বলছো তুমি মন্ত্রী? গোপালের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেবো? এত বয়স্ক একটা লোকের সাথে আমি কেন আমার মেয়ের বিয়ে দেবো? হ্যাঁ, তাছাড়া গোপাল তো বিবাহিত। মহারাজ, আরে গোপাল বিবাহিত তো কি হয়েছে? বিবাহ বিচ্ছেদ করতে আর কত সময় লাগবে? আর একটা কথা বলছি, কিছু মনে করবেন না, আপনার মেয়ের একবার বিবাহ বিচ্ছেদ হয়েছে, এরপরে তো কোনো রাজপুত্র আর বিবাহ করতে আসবেও না। এই কথাটাও তুমি ঠিকই বলেছো মন্ত্রী। আর গোপালের কাছে এখন অনেক সম্পত্তিও আছে। এই কিছুদিন আগেই আমাদের মহারাজ গোপালকে তার 5 বিঘা জমি উপহার হিসেবে দিয়েছে। আর গোপালের মতো বুদ্ধিমান জামাই যদি আপনার ঘরে থাকে, তাহলে তো আপনার আর কোনো চিন্তাই থাকবে না। কিন্তু গোপাল কি রাজি হবে আমার মেয়েকে বিয়ে করতে? গোপালকে রাজি করানোর দায়িত্ব আমার। আপনি শুধু আমাকে কথা দিন যে বিয়ের পর গোপালের ওই 5 বিঘা জমি যেন গোপাল আমার নামে করে দেয়। আচ্ছা, সে না হয় হবে, তুমি গোপালকে তো আগে রাজি করাও। গোপালকে এমন ফাঁদে ফেলবো যে গোপাল রাজি না হয়ে যাবে কোথায়। আচ্ছা গিন্নি, মহারাজের দেওয়াই জমিতে ধান চাষ করলে কেমন হয়? হ্যাঁ, সেটাই তো। জমিটা শুধু শুধু ফেলে রেখে কোনো লাভ নেই। হ্যাঁ, তুমি বরং চাষই করো। সেটাই ভাবছি, বুঝলে। গোপাল, গোপাল, বাড়িতে আছো নাকি? আরে মন্ত্রী মশাই যে, আসুন আসুন আসুন, হঠাৎ কি মনে করে? এমনি এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু তোমার বাড়ি ঘুরে যাই, ঘোরাও হবে আর একটু জল বাতাসাও খাওয়া হবে। ও আচ্ছা, ঠিক আছে, আপনি বসুন, আমি বরং একটু পুকুর থেকে ডুব দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। গিন্নি, তুমি মন্ত্রী মশাইকে একটু জল বাতাসা দাও, আমি পুকুরের জলে ডুব মেরেই আসছি। আচ্ছা। এই দাঁড়ান মন্ত্রী মশাই, আমি আপনার জন্য একটু জল বাতাসা নিয়ে আসছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমাকে যেভাবেই হোক গোপালের রান্নাঘরে পৌঁছতে হবে। আরে মন্ত্রী মশাই, আপনি রান্নাঘরে চলে এলেন? না মানে আসলে বাইরে খুব রোদ, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। ও আচ্ছা, নিন এই আপনার জল। হ্যাঁ। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইস, জলটা তো একদম গরম হয়ে গেছে। গরম হয়ে গেছে? কিন্তু আমি তো মাটির কলসি থেকে আপনাকে জল দিলাম। মাটির কলসির আর কি দোষ গোপাল গিন্নি, বাইরে যা গরম। তুমি বরং এক কাজ করো, তোমাদের বাড়ির কাছেই যে কুয়োটা আছে ওখান থেকে একটু জল নিয়ে এসো। কুয়ো থেকে? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান তবে, দাঁড়ান। এই সুযোগ, সব খাবারে নুন আর লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। ব্যাস, রান্নাঘরের কাজ শেষ। গোপাল আর গোপাল বউয়ের মধ্যে ঝগড়া লাগানোর বীজ পুঁতে দিয়ে গেলাম। এইবার শুধু বীজ থেকে চারা গাছ হওয়ার অপেক্ষা। না যাই, এইবার এই ঘর থেকে বেরিয়ে পড়ি।
এই তোমাদের বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। কোথা থেকে জল আনলে? হ্যাঁ এই যে দাঁড়ান, আমি একটা পাত্র করে এনে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, এই নিন মন্ত্রী মশাই। হ্যাঁ গোপাল গিন্নি দাও। আহ শান্তি। আমি তাহলে এবার আসি গোপাল গিন্নি। আচ্ছা আসুন আসুন আসুন। যাই বাবা, অনেক দেরি হয়ে গেল, ঝটপট ওনার খাবারটা বেড়ে ফেলি। হ্যাঁ উনি আবার একটু পরে খেতে বসবেন। হ্যাঁ ও এটা কি রান্না করেছো? উফ বাবা কি ঝাল! উফ ঝাল? এই কিন্তু আমি তো এত ঝাল দিইনি। শুধু ঝাল, তারপর পুরো নুনে পোড়া। নুনে পোড়া? কি যে বলছো তুমি? আমি কি বলছি? আমি কি বলছি একবার খেয়ে দেখো না, খেয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। দূর, পুরো খাওয়াটাই একেবারে মাটি করে দিল। গিন্নি ভালো মতো বলে দিচ্ছি, মন দিয়ে সংসার করতে হয় করো, না হলে বাবার বাড়ি চলে যাও, বুঝলে? ঠিক আছে, আমি আজই বাপের বাড়ি চলে যাবো। হ্যাঁ হ্যাঁ তাই যাও, আমিও বাঁচবো। হ্যাঁ তুমি তো বাঁচবেই, আমি গেলে তুমি আবার একটা বিয়ে করতে পারবে। হ্যাঁ হ্যাঁ দরকার পড়লে তাই করব। আগুন লেগেছে, আগুন আগুন। যাই, এই সুযোগে গোপালের কাছে কথাটা পারি। আরে গোপাল, তুমি এখন এই পথে? কিছু না, এমনি বেরিয়েছি একটু। না না, কিছু তো একটা হয়েছে। কি হয়েছে আমাকে বলো না গোপাল। আরে আরে আমি তো তোমার দাদারই মতো। হ্যাঁ, কি গিন্নির সাথে ঝামেলা হয়েছে নাকি? বুঝি 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 গোপাল, দীর্ঘদিন একসাথে থাকতে থাকতে এইরকম একটু আধটু হয়। তুমি এক কাজ করো গোপাল, তুমি তুমি হ্যাঁ তোমার গিন্নিকে ছেড়ে দাও। গিন্নিকে ছেড়ে দেবো? কি বলছেন কি মন্ত্রী মশাই? হ্যাঁ ঠিকই তো বলছি। আমার কাছে তোমার জন্য একটি ভালো পাত্রীর সন্ধান আছে। ভালো পাত্রী? হ্যাঁ, খাম্বাজ রাজার মেয়ে, দেখতেও যেমন সুন্দরী তেমনি গুণবতী, আর বিয়ে হলে পুরো খাম্বাজ রাজ্য তোমার। মন্ত্রী মশাই হঠাৎ আমার বিবাহ নিয়ে পড়লেন কেন? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। আমাকে যেভাবেই হোক এই মন্ত্রীর পেট থেকে কথা বের করতেই হবে। কি হলো গোপাল? হ্যাঁ কি ভাবছো? না মানে খাম্বাজ কন্যা কি আমাকে বিবাহ করতে রাজি হবে? আমি তো ওনার থেকে বয়সে অনেক বড়। আরে কেন হবে না? খাম্বাজ কন্যার প্রথম বিবাহ ভেঙে গেছে, তাই খাম্বাজ রাজ তার কন্যার জন্য দ্বিতীয় পাত্র হিসেবে তোমাকেই চাইছেন। আমাকেই? কিন্তু কেন? আরে তুমি এত বুদ্ধিমান, তুমি যদি ওনার জামাই হও তাহলে তো আর ওনার কোনো চিন্তাই থাকবে না। আচ্ছা বেশ, তাহলে তুমি রাজি তো গোপাল? হ্যাঁ রাজি? হ্যাঁ খাম্বাজ রাজ যখন চাইছেন তখন আমি কিভাবে আপত্তি করি বলুন? বাবা বাবা বাবা, তাহলে আমি আজকেই খাম্বাজ রাজকে বলে আগামীকালই তোমাদের বিয়ের বন্দোবস্ত করে নেবো গোপাল। আগামীকালই? আরে শুভ কাজে দেরি করে কি লাভ বলো? আচ্ছা গোপাল, তোমার কাছে আমার একটা ছোট্ট আর্জি আছে, তোমাকে কিন্তু রাখতে হবে। কি আর্জি মন্ত্রী মশাই? মানে দেখো দেখো, তোমার যদি খাম্বাজ কন্যার সাথে বিয়েই হয়ে যায়, হ্যাঁ, তবে তুমি তো পুরো খাম্বাজ সাম্রাজ্যটাই পেয়ে যাবে। তখন মহারাজের দেওয়া ওই 5 বিঘা জমি নিয়ে তুমি কি করবে বলো তো? হ্যাঁ, ও জমি তুমি আমায় দিয়ে দাও গোপাল। হ্যাঁ, ওই জমিটা তুমি আমায় দিয়ে দাও। আচ্ছা তাহলে এই ব্যাপার। এখন বুঝতে পারলাম এই মন্ত্রীর আসল উদ্দেশ্য আসলে কি। আমার তো মনে হচ্ছে আমার আর গিন্নির মধ্যে ঝগড়াটাই মন্ত্রী সৃষ্টি করেছে। এই জন্যই আজ সকাল সকাল আমার বাড়িতে এসে হাজির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবার পুরো অঙ্কটা মিলে গেল। তবে আমার নামও গোপাল, আমাকে ঠকানো এত সহজ নয় মন্ত্রী মশাই। ভণ্ড মন্ত্রীর বিয়ে আমি পণ্ড করেই ছাড়বো। হ্যাঁ হ্যাঁ। কি গোপাল, হ্যাঁ রাজি তো? রাজি? এত সুন্দর প্রস্তাবে রাজি না হয়ে উপায় আছে বলুন? ব্যাস ব্যাস, তাহলে তো হয়েই গেল। আমি কালকেই তাহলে তোমার আর খাম্বাজ কন্যার বিয়ের ব্যবস্থা করছি। একদম, আপনি তো বললেন শুভ কাজে দেরি করতে নেই, তাই আর দেরি করে লাভ নেই মন্ত্রী মশাই। আহ, এতদিনে গোপালকে ফাঁদে ফেলতে পেরেছি।
কি হলো কি মন্ত্রী, কোথায় তোমার গোপাল? এখনো আসছে না কেন? মানে বুঝতে পারছি না মহারাজ, এখনো কেন গোপাল আসছে না বুঝতে পারছি না। তবে তবে আমি বটা ঘটাকে দিয়ে খবর নিতে পাঠিয়েছি, এক্ষুনি হয়তো ওরা খবর নিয়ে চলে আসবে। আরে ওই তো বটা ঘটা চলে এসেছে। কিরে গোপাল কোথায়? গোপালটা তো বিয়ে করতে আসবেন না মন্ত্রী মশাই। এই রে মাটি করেছে। কে মানে আসবে না মানে? হ্যাঁ, গোপাল দাদা বললো সে বিয়ে করতে আসবে না। পিতা, তাহলে আমার বিয়ে হবে না। আরে মা দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কাঁদিস না। এই কি হলো কি মন্ত্রী, তুমি যে বললে গোপাল বিয়ে করতে রাজি হয়ে গেছে, আমি তো তোমার কথা শুনে বিয়ের সমস্ত আয়োজন করলাম, এখন বিয়ে করতে আসবে না এর মানেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না মহারাজ। গোপাল নিজে আমাকে কথা দিল যে সে আপনার কন্যাকে বিয়ে করতে রাজি, আর আমাকে 5 বিঘা জমি দিতেও রাজি। গোপাল দাদা বললো সে বিয়েও করবে না আর জমিও দেবে না, কারণ ওই জমি নাকি গোপাল দাদা তার গিন্নির নামে করে নিয়েছে। জমিটা ওর গিন্নির নামে দিয়ে দিল? তাহলে এই বিয়ে হোক কিংবা না হোক তাতে আমার তো আর কোনো লাভই থাকলো না। যাই মানে কেটে পড়ি। মহারাজ, গোপাল যখন রাজি নয় তখন তো কিছু করার নেই। আমি তবে আসি, কেমন? পিতা, তাহলে আমার বিয়ে হবে না। দাঁড়াও মন্ত্রী। এই রে, আমাকে আবার কেন ডাকে? হ্যাঁ বলুন। গোপাল আসেনি তো কি হয়েছে, তুমি তো আছো, তোমার সাথেই আমি আমার মেয়ের বিয়ে দেব। না, এটা হতে পারে না। এটা হতে পারে না। আমার বাড়িতে গিন্নি আছে, এটা কিভাবে হবে? বিবাহ বিচ্ছেদ করে নেবে, তুমি তো বলেছিলে বিবাহ বিচ্ছেদ করা কোনো ব্যাপারই নয়। হ্যাঁ মানে বলেছিলাম, কিন্তু সেটা আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আপনি একটু বোঝার চেষ্টা করুন রাজামশাই। কেন, তুমি কোন মাতব্বর শুনি? হ্যাঁ, তোমাকেই আমার মেয়েকে বিয়ে করতে হবে, নইলে আমি তোমাকে বন্দি করব। হ্যাঁ, কি গিন্নি তুমি? আমি? তোমার তো সাহস মন্দ নয়, তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করছো। মানে বিশ্বাস করো আমি এই বিয়ে করতে চাইনি, কিন্তু তোমাকে কে খবর দিল? আমি মন্ত্রী মশাই। গোপাল তুমি? আরে আরে আরে, ওই তো আমার বর। আমাকে ক্ষমা করে দাও। না, তোমাকে ক্ষমা চাইতে হবে না, তুমি শুধু আমার সাথে আমার রাজ্যে ফিরে চলো। কি জামাই তুমি? আরে তোমাকে কে নিয়ে এলো? আমি মহারাজ। গোপাল তুমি? হ্যাঁ মহারাজ, চোখের সামনে এত বড় সর্বনাশ তো আর হতে দিতে পারি না, তাই সবাইকে নিয়েই চলে এলাম। পিতা, আমি আমার বরকে পেয়ে গেছি, আমি ওকেই এবার বিয়ে করব আর ওর সাথেই থাকবো। হ্যাঁ গোপাল, তুমি আজ আমায় জোর বাঁচালে গো, না হলে যে আমার কি হতো। এইরকম ভুল দ্বিতীয়বার করবেন না মন্ত্রী মশাই, তখন কিন্তু এই গোপাল আর আপনাকে বাঁচাবে না। আমি কথা দিচ্ছি, এই ভুল আমি আর কখনো করবো না, কখনো না। তাহলে তো সমস্যা মিটেই গেল, কারুরই আর বিবাহ বিচ্ছেদ করতে হলো না। ধন্যবাদ গোপাল, অনেক ধন্যবাদ। আমার মেয়ের জীবনটা এইভাবে গুছিয়ে দেবার জন্য অনেক ধন্যবাদ গোপাল, অনেক ধন্যবাদ। ঠিক আছে। দরজা খোলো। কি হলো, কথা কানে যাচ্ছে না? আরে দরজাটা খুলতে বলছি। দরজা খোলো। এবার কি সকাল সকাল কি আবার টাকাটাকি শুরু করলো রে বাবা? দরজা খোলো। যাচ্ছি। একি আপনি এত সকালে? মহারাজের জরুরি তলব, গোপালকে এক্ষুনি রাজসভায় যেতে হবে। সকাল সকাল আবদার, এখন অনেক বাড়ির কাজ পড়ে আছে, সব কাজ সেরে তারপরে উনি রাজসভায় যাবেন। হ্যাঁ গিন্নি, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না, ব্যাপারটা নিশ্চয়ই গুরুতর, নইলে হঠাৎ মহারাজ সকাল সকাল আমাকে ডেকে পাঠাবেন কেন? আমিও সব গুরুতর লঘুতর কিছু বুঝি না। হ্যাঁ, তুমি এখন কোথাও যেতে পারবে না, আমি রান্নার দল আনতে গেলাম, তুমি ঘর দুয়ার ঝাঁট দিয়ে সব মুছে পরিষ্কার করে রাখো, তারপর বাজারে আনবে, তারপরে রাজসভায় যাবে। আহা, তুমি বুঝতে পারছো না। আমি তো কিছু বুঝতে চাইছিও না। তুমি যদি রাজসভার দিকে পা বাড়াও, তাহলে আমি আমার বাপের বাড়ির দিকে পা বাড়াবো। হ্যাঁ
তখন দেখবো তুমি কি করে হাত পুড়িয়ে রান্না করে খাও। হ্যাঁ আমার বলার কর্তব্য ছিল, আমি বলে দিলাম। এখন আমি চলি। ওরে বাবারে, বাড়ির কাজের ঠেলায় আমি তো চোখে অন্ধকার দেখছি। দেখুন মহারাজ, দেখুন, একবার নয়ন মেলে দেখুন, এখনো গোপাল রাজসভায় আসেনি। আপনি বলুন, এই অনাচার আপনি কতদিন ধরে আর সহ্য করবেন? হ্যাঁ তাই তো দেখছি। আজকে সকলকে আমি রাজসভায় ডেকে পাঠালাম, সবাই চলে এলো, কিন্তু গোপাল তো এখনো এলো না। তাই তো বলছি মহারাজ, গোপাল এখনো না এসে আপনাকে অপমান করেছে, আর আপনার অপমান মানে পুরো কৃষ্ণনগরের অপমান। আমি গোপালের চরম থেকে চরমতর শাস্তির দাবি রাখছি। হ্যাঁ কিন্তু তুমি তো জানো মন্ত্রী, গোপাল আমাদের কত উপকার করেছে। মহারাজ, মহারাজ অতীতের আঁচল ধরে বসে থাকলে চলবে না। কিন্তু কোনো কিন্তু না মহারাজ, ও এখনো পর্যন্ত রাজসভায় আসেনি মানে রাজাকে কোনো রকম গুরুত্বই দেয় না। এরকম চলতে থাকলে তো কোনো প্রজাই আপনাকে সম্মান করবে না। কদিন পরে সবাই আপনার মাথায় চড়ে বসবে। উফ, বাপ রে বাপ, এতক্ষণে সব কাজ শেষ হলো। এবার রাজসভায় যেতে হবে। এতক্ষণে বোধহয় রাজসভায় আগুন ধরে গেছে। কি গো, সব কাজ হয়ে গেছে তো? নাকি ফাঁকি মেরে বসে আছো? না না, ফাঁকি কেন মারবো? ফাঁকি মারলে তো ফাঁকে পড়ে যাব, তখন কাকের মতো আমার উপর চেঁচাবে। আমি অশান্তি চাই না বাবা। কি বললে? আমি কাক? আমার গলাটা কর্কশ। না বাবা, এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। গিন্নি, আমি চললাম। মহারাজ দেখুন, 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 রাজসভায় কে পা ফেলেছে দেখুন। এই এই তোমার আসার সময় হলো। আর বলবেন না মহারাজ, বাড়িতে কি কাজের চাপ। গিন্নি এখন সব কাজ আমাকে দিয়ে করাচ্ছে, শুধু কোনো রকমের রান্নাটা করেই গিন্নি ছুটি নিয়ে নেয়। ওসব বাড়তি কথা শুনে আমার তো কোনো লাভ নেই। সবাই ঠিক সময় চলে আসতে পারলো, আর তুমি পারলে না। মহারাজ, আমার কাছে তো আগে থেকে কোনো রকম সন্দেশই ছিল না। সকাল সকালে প্রহরী এসে ডাকাডাকি শুরু করেছে, আর বলছে এক্ষুনি রাজসভায় যেতে হবে। আমি তো কাল বিকেলেই মন্ত্রীকে দিয়ে সবার বাড়ি বাড়ি জানাতে বলেছিলাম যে আজকে থেকে সকাল সকাল রাজসভা শুরু হবে। ওহ, যা গরম পড়েছে, ওই কাঠ ফাটা গরমে রাজসভা চালানো সম্ভব নয়। কই, আমার বাড়িতে তো মন্ত্রী মশাই জানাতে আসেননি। আমি সবার বাড়ি বাড়ি গিয়ে জানিয়ে এসেছি। তোমাকেও তো বললাম, তুমি আমাকে আয়েশ করে পায়েস খাওয়ালে। একদম একদম বাজে কথা বলবেন না মন্ত্রী মশাই। আপনি আমাদের বাড়িতে গতকাল বিকেলে আসেননি। আমার গিন্নি কালকে পায়েস রান্নাও করেননি, আর আপনাকে খাওয়ানোনি। এত বড় মিথ্যে কথা! গোপাল, মিথ্যে কথা বললে কিন্তু তোমার গ্রহ নক্ষত্রের স্থান বদলে যাবে। এমনিতেই তোমার এই মুহূর্তে মঙ্গলের উপরে একটা রাহুর দশা চলছে। মহারাজ, মহারাজ, গোপালকে আপনি এই রাজসভার চাকরি থেকে বরখাস্ত করুন। গোপালের উচিত শিক্ষা হওয়া দরকার। কি কোনো দোষই তো করলাম না, আর চাকরিটা চলে যাবে? কিন্তু দেখছি বিনা মেঘে বজ্রপাতের মতন ব্যাপার স্যাপার। না না না, তুমি আজকে দেরি করে এসেছো, তাই তোমাকে আগামী 3 মাসের জন্য রাজসভা চাকরি থেকে বরখাস্ত করছি। মন্ত্রী, তুমি এক্ষুনি গোপালের জন্য একটা বরখাস্ত পত্র লিখে ফেলো। মহারাজ, গোপালকে পত্রপাঠ বিদায় করার জন্য আমি পত্র একেবারে লিখেই রেখেছি। আপনি শুধু এর নিচে স্বাক্ষর করে দিন। এ কি মন্ত্রী মশাই, এরকম আপনি আমার সাথে করতে পারেন না? না গোপাল, অনেক সয়েছি, আর নয়। দাও দাও তো মন্ত্রী, কলম দাও। সবই প্রস্তুত মহারাজ, এই নিন কলম। গোপালের এই দুঃখে লাগাতে হবে মলম। এসব কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে মন্ত্রী মশাই। আর মহারাজ, আপনি চুপচাপ হাঁ করে দেখছেন। দেখবো না তো কি করব? তুমি এতদিন আমার সাথে আছো বলে আজকে আমি তোমাকে এই লঘু শাস্তি দিলাম। এখন তুমি বেরিয়ে যাও, 3 মাস পরে দেখা হবে। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। চাকা একদিন ঘুরবেই, 3 মাসের মধ্যেও একদিন তো আমাকে প্রয়োজন হবেই মহারাজ। এই 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 গোপাল, তুমি বেরোবে না প্রহরীটাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো? এই, হঠাৎ করে বাইরে থেকে এসে শুয়ে পড়লে কেন? হাঁটতে হাঁটতে আমাকে একটু সাহায্য তো করতে পারো। হ্যাঁ, এবার থেকে তো আমাকে শুধু সেটাই করে যেতে হবে গিন্নি। চাকরিটা চলে গেছে, এখন শুধু তোমার সাথে রান্না বান্না করব আর বাড়িতে শুয়ে বসে কাটাবো। হ্যাঁ, দিনে দুপুরে কি অলক্ষণে কথা বলছো গো তুমি? ঠিকই বলছি, আর তোমার জন্যই চাকরিটা গেছে, এটাও জেনে রেখো গিন্নি। এই মাটি করেছে, আমি আবার কি দোষ করলাম গো? ওই যে সকাল থেকে তুমি আমাকে এত
ঘরের কাজ করালে, এই জন্যই তো আমার রাজসভায় যেতে দেরি হয়ে গেল। আর মন্ত্রী মশাই তো আছেন, ষড়যন্ত্র করে আমার চাকরিটা খেয়ে নিল। কি তোমার চাকরি কি আর ডাল ভাত নাকি যখন তখন খেয়ে নেবে? হ্যাঁ? বেশি কথা বলো না, 3 মাস পরে আবার আমাকে যেতে হবে, আর এখন কয়েক মাস শুধু বাড়িতে বসে বসে কাটাতে হবে। হ্যাঁ? ওগো, আমার কি সর্বনাশ হলো গো! উফ, কখন থেকে আমি বেটা দুটোর জন্য অপেক্ষা করছি, কিন্তু কারো আসার নাম নেই। মন্ত্রী মশাই, হঠাৎ করে আপনি ডাকলেন? তোদের তো মানিক জোরকে ডেকেছি, তুই একাই যে। কি করব বলুন মন্ত্রী মশাই, ঘটার শরীরটা খুব একটা ভালো না, তাই আমি একাই চলে এলাম। হাজার হোক আপনার কথা তো ফেলতে পারি না। ঠিক আছে ঠিক আছে, যে কারণের জন্য আমার ডাকা সেটা শোন। হ্যাঁ হ্যাঁ বলুন মন্ত্রী মশাই। শোন, আমি গোপালকে আগামী 3 মাসের জন্য একেবারে পাকাপাকি ভাবে রাজসভা থেকে তাড়িয়ে দিয়েছি। ওমা, তাই নাকি? মিষ্টি খাওয়ান। খাওয়াবো খাওয়াবো, রসগোল্লা পান্তুয়া সব খাওয়াবো, কিন্তু যাতে প্রত্যেক দিন বিরিয়ানি খাওয়াতে পারি আমি সেই ব্যবস্থা করছি। কি ব্যবস্থা? শোন বটা, আমার মাথায় একটা বুদ্ধি আছে, তাতে তুই ঘটা আমি কয়েক পুরুষ পায়ের ওপর পা তুলে খেতে পারবো। আরে মন্ত্রী মশাই, আমিও তো এইটাই চাই। কতদিন আর খাটাখাটনি করব, এবার তো একটু আয়েশ করে পায়েস খাওয়ার ইচ্ছেই হয়। আপনি শুধু আমাকে মাথায় কি বুদ্ধি এসেছে সেটা বলুন। বেশি কিছু নয়, শুধু প্রজাদের বাড়ির দরজায় রোজ রাতের বেলা ঢিল মারতে হবে। ঢিল মারতে হবে? আমরা হব ঢিল ছোড়া সে পাই। তাতেই কিস্তি মাত হয়ে যাবে। শোন, যা গুটি গুটি পায়ে চুপি চুপি চলে যা, চলে যা। আমি যখন ডাকবো তখন আসবি, অনেক বুঝে শুনে পা ফেলতে হবে। লেগনে আর বেশি দেরি নেই। কিসের দেরি নেই গো? আর বেশি দেরি নেই, খুব শিগগিরই আমি কৃষ্ণনগরের রাজা হতে চলেছি। কারণ আমি এমন ব্যবস্থা করব যাতে কৃষ্ণনগরের প্রজারা মহারাজকে রাজ্য ছাড়া করে। ও মা, কিভাবে? আমাদের মহারাজ যদি রাজ্য ছাড়া হয় তাহলে তো তার বদলে তুমি নতুন রাজা হবে, আর আমি হব এই রাজ্যের রানী। হ্যাঁ গিন্নি, আমি রাজা আর তুমি রানী। বলো বলো বলো, আমাদের মহারাজ কি করে রাজ্য ছাড়া হবেন বলো। কবুরে মেয়া ফলে, তুমি শুধু অপেক্ষা করে যাও, তারপর দেখো দেখো খেলাটা কিভাবে ঘুরে যায়। শরীরটা একটু সুস্থ হতেই চলে এলাম। বেশ করেছিস বটা ঘটা, তোরা এই কাপড়গুলো নে, এগুলো পরলে তোদের একদম রাজবাড়ির লোক মনে হবে। আচ্ছা মন্ত্রী মশাই, ঠিক আছে, আমি এগুলো পরে তাহলে সেজে গুজে আজ রাত থেকেই কাজ শুরু করে দিচ্ছি। একদম, যা, শুভ কাজে দেরি করতে নেই। এ কি গিন্নি, তুমি আমাকে মাত্র এই কটা ভাত দিয়েছো? কি করবো বলো? তোমার তখন বাড়িতে শুয়ে বসে কাটবে, তো কষ্টে শিষ্টেই তো চালাতে হবে বলো। এ কি গিন্নি, তুমি এভাবে বলছো? যে পারছে আমার সাথে মশকরা করছে। আর করবো বলো? আমার বাবা যে বিয়ের সময় তোমাকে বিঘা 2 জমি দিয়েছিল, সেটাতে তো চাষও করতে পারো। হ্যাঁ, শুধু পায়ের উপর পা তুলে বসে থাকা কি লোক সমাজে ভালো দেখায়? হ্যাঁ গিন্নি, একটা কথা মনে রেখো, সপুরে ফলে মেওয়া, ঘি খাবো গাওয়া। শোনো, একটা কথা শোনো, মন্ত্রী মশাইয়ের আমাকে তাড়ানোর পিছনে নিশ্চয়ই কোনো কুউদ্দেশ্য আছে, বুঝলে? কেন? তুমি তো বললে তোমার রাজসভায় পৌঁছতে দেরি হওয়ার জন্য তোমাকে শাস্তি দিয়েছে। হ্যাঁ তা ঠিক, কিন্তু সেটা গৌণ কারণ গিন্নি, মুখ্য কারণ আলাদা। মুখ্য আবার কি কারণ আছে গো? সেটা তো মন্ত্রী পেটে চেপে আছে গিন্নি, কদিনের মধ্যে খেপে উঠবে, আর তখনই বুঝতে পারবো মন্ত্রীর মনের মধ্যে কি চক্রান্ত চলছে। হ্যাঁ আচ্ছা, বুঝেছি। এই যে শুনছেন, কে আপনি? আমি রাজবাড়ি থেকে আসছি। সে কি, রাজবাড়ি থেকে আমার এখানে কি মনে করে? আমাদের নিয়ে যাত্রা হবে নাকি? আরে বাবা, না 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 না, যাত্রা নয়। মহারাজ আমাদের প্রজাদের নিয়ে একটি বিশেষ খেলার ব্যবস্থা করেছেন। আমাদের নিয়ে খেলা? আমরা কি পুতুল নাকি? আরে তুইও না মাথা মোটা,
আমরা মাথা মোটা। আপনাকে বলিনি, আমার সহচরকে বললাম। যাই হোক, মহারাজ আপনাদের সকল রাজ্যবাসীর জন্য একটা বিশেষ খেলার আয়োজন করেছেন, যা থেকে প্রজারা প্রচুর পুরস্কার জিততে পারে। হ্যাঁ, ওরে বাবারে বাবা, পুরস্কার! হ্যাঁ, পুরস্কার। রাতের বেলায় যে সকল প্রজাদের বাড়িতে একটি করে ঢিল মারা হবে, আর ঢিলের সাথে একটি কাগজে দুটি কথা লেখা থাকবে, যার প্রথমটি প্রজাদের পালন করতে হবে আর পরেরটি মহারাজ পালন করবেন। কিন্তু বাড়িতে ঢিল মারলে আমরা থাকবো কোথায়? না না, আপনাদের কারো কোনো ক্ষতি হবে না, আর ঢিলটা দরজায় ফেলা হবে। এই ব্যাপার নিয়ে আবার পাঁচ কান করলে মুশকিল। কেউ যদি ভালো পুরস্কার পায়, অপরজন তার উপরে হিংসে করতে পারে। না না, ঠিক আছে, আমরা এই ব্যাপার নিয়ে বেশি জল ঘোলা করতে যাব না, পুরস্কার পেলেই হলো। প্রথমটা যেটা প্রজাদের পালন করতে হবে, সেটার জন্য আমরা প্রজাদের বাড়ির সামনে আসব। আমাদের সামনে পালন করলেই হবে, আর পরেরটা মহারাজের কাছে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমরা একদম জলের মতন বুঝে গেছি। না, কালকে গোপালকে তাড়িয়ে দিলাম, অমন করে বললাম, এখন তো নিজেরই কেমন খারাপ লাগছে। মহারাজ, আপদ যখন বিদায় হয়েছে তখন দূরেই থাকুক না। আপদের নাম করলেই বিপদ নেমে আসতে পারে। সামান্য তো একটু দেরি করে এসেছিল, এই লঘু পাপের জন্য 3 মাসের বরখাস্তটা গুরুদণ্ড হয়ে গেছে। গোপালকে যে 3 বছরের জন্য বিদায় করা হয়নি, এই ওর ভাগ্য ভালো। মন্ত্রী, তোমাদের এই তর্ক বিতর্ক বন্ধ করো তো। আজকে রাজসভা এখানে মুলতবি করা হলো। কেন মহারাজ, আপনার আবার মন খারাপের কি হলো? আমরা তো আছি, আপনি শুধু ওই গোপালের কথা ভাববেন না। আপনার মন খারাপ হলে শরীর খারাপ হবে, আর তারপরেই রাজবৈদ্যর খাটাখাটুনি বেড়ে যাবে, রানীমার চিন্তা বেড়ে যাবে। মন্ত্রী, আজকে রাজসভা এখানেই ছুটি। যাও যাও তো, তোমরা সবাই বাড়ি যাও। এ কি গো, তুমি সেই কখন থেকে হাত চেটে যাচ্ছ? হ্যাঁ, খাবার খাওয়া তো হয়ে গেছে, এবার হাত মুখটা ধুয়ে নাও। হ্যাঁ গিন্নি, এখন এই 3টে মাস খাওয়া আর হাত ধোয়া ছাড়া আর তো কোনো কাজ নেই আমার, তাই আর কি করব বলো? কি আর করবে, তাহলে পায়ের উপর পা তুলে তুমি বসেই থাকো, আর কিছুই করতে হবে না। একটা কথা মনে রাখবে গিন্নি, ওই ধর্মের কল বাতাসে নড়ে, আর যখন কল নড়বে তখন আমারও ভাগ্য ফিরবে। এই কে কে কি আবার হবে? দেখো, মহারাজ আজকে থেকেই খেলা শুরু করে দিয়েছেন। দরজা খুলে দেখো কি চিঠি আছে। এই তো চিঠি, দেখি তো চিঠিতে কি লেখা। কি গো, কি লেখা? এটা তো চিঠি নয়, এটা সর্বনাশের মাথায় বাড়ি। কেন গো, কি এমন লেখা আছে গো এই চিঠিতে? এতে লেখা আছে আমাদের 5টি করে সোনার মোহর দিতে হবে মহারাজকে, আর মহারাজ পুরস্কার হিসেবে 50 ঘা চাবুকের বাড়ি দেবেন। এ কি সর্বনাশ! এই চিঠিতে কি লেখা আছে পুটির বাবা? আমরা কি দোষ করেছি বলুন? মহারাজ আমাদের কাছে 5টা করে সোনার মোহর চেয়েছেন, আর তার বদলে আমাদেরকে মহারাজ 50টা করে চাবুকের ঘা দেবেন। কি আর করবে বলো, সবই ভাগ্যের ব্যাপার। দাও দাও, 5টা করে সোনার মোহর বের করো, আর তোমাদের পুরস্কার কালকে মহারাজের কাছ থেকে নিয়ে আসবে। আমরা তো আর এসব পাপ কাজ করতে পারি না, কি বলিস? একদম ঠিক। দাও 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 পুঁটির বাবা, ওই পট 5টা সোনার মোহর বের করে ফেলো তো। বেশি দেরি করো না, নইলে আবার সংখ্যাটা বেড়ে যাবে। এই অভাবে সংসারে অনেক কষ্ট করে কয়েকটা মোহর জমিয়েছিলাম, এখন দেখছি মহারাজের জুলুমে সেটাও চলে যাবে। ঠিক আছে ঠিক আছে, কালকে সকালে তোমাদের পুরস্কার নিতে চলে যাবে। কতগুলো মোহর বেরিয়ে গেল। কালকে সকালে আপনার পুরস্কারটা নিয়ে আসবেন। আমাদের রাজা অত্যাচারী, এই জুলুম মানছি না। ও মন্ত্রী, রাজসভার বাইরে লোকজনের কিসের এত শোরগোল হচ্ছে? আপনার বিরুদ্ধে সবাই চেঁচামেচি করছে মহারাজ। আপনি দাঁড়ান, আমি সামলে আসছি।
ওই তো আমাদের মন্ত্রী এসেছে। রাজার জুলুম মানছি না। আপনাদের অভিযোগটা আমি বুঝতে পেরেছি। শুনুন শুনুন শুনুন, আমি মহারাজকে বুঝিয়ে অনেক চেষ্টা করে প্রজাদের চাবুক মারার পুরস্কারটি বাতিল করেছি, কিন্তু সোনার মোহর প্রজাদেরকে দিতেই হবে। একটা কথা মনে রাখবেন আপনারা, মহারাজ আপনাদের কথা না ভাবলেও আমি কিন্তু ভাবি। আমার মন কাঁদে। যান যান, আপনারা এখন বাড়ি যান। আচ্ছা ঠিক আছে, এবারের মতন চলে যাচ্ছি। এখন তোমরা চলে যাও, আর এক সপ্তাহ পরে আমি আমার কাজ শুরু করব। এ কি, আবার সেই অত্যাচারের খেলা শুরু হয়ে গেল? হায় 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 রে। কই ভোলা, দাও মহারাজের পাওনা মোহরগুলো দাও দেখি। না 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 না, অনেক অত্যাচার সহ্য করেছি, আর না। আমরা আমরা মহারাজকে ওই মোহর দিতে পারবো না। এমনিতেই নুন আনতে পান্তা ফুরোয়, তার উপরে এই রাতে আবার হুজ্জুতি। এরকম বলো না ভোলা, মহারাজ খেপে গেলে বাড়িতে এসে চাবুক মারবেন, তখন মন্ত্রী মশাই কোনোভাবেই সামলাতে পারবেন না। বেশ বেশ, যখন মারবেন তখন দেখবো। আমরা কালকে সদল বলে মহারাজের কাছে যাব। ঠিক আছে, আমরা খালি হাতেই ফিরে যাচ্ছি। কালকে দেখো তোমাদের কপালে কি আছে। আরে ভোলা, পুটির বাবা, পুটির মা, তোমরা সকলে সদল বলে কোথায় যাচ্ছ? মহারাজের সঙ্গে হেস্তনেস্ত করতে। অনেক শুয়েছি, আর না। এই চিঠি আজকে টুকরো করে ফেলে দিয়ে আসবো। কি চিঠি দেখি? কি, এটা তো দেখে মহারাজের হাতে লেখা মনে হচ্ছে না। কোথায় যেন দেখেছি এরকম হাতের লেখা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই তো মন্ত্রীর হাতের লেখা। আমার জন্য মন্ত্রীমশাই বরখাস্ত পত্র লিখেছিলেন, আর সেই লেখার সাথে এই চিঠির লেখা একেবারে হুবহু মিলে যাচ্ছে। এ কি গোপাল দাদা, এ তুমি কি বলছো? তার মানে এই চক্রান্ত মন্ত্রী মশাই করেছিলেন? আর বলো না গোপাল দাদা, কদিন আগে রাতের বেলা মহারাজ যতই হোক প্রজাদের উপর এরকম কাজ করতে পারে না। শোনো, তোমরা এক কাজ করো, তোমরাও বড় বড় ইট পাটকেলে এই কাগজের সাথে বেঁধে রাজবাড়ির দরজায় গিয়ে ফেলে এসো। ঢিলের জবাব ওই পাটকেলে দিতে হবে, বুঝলে? তাহলেই দুধটা দুধ, জলটা জল একেবারে পরিষ্কার হয়ে যাবে। কি হচ্ছেটা কি? এত কিসের আওয়াজ? না, যাই তো গিয়ে দেখি। প্রজারা আপনার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছে মহারাজ। কেন? আমি আবার কি করলাম? যাই গিয়ে দেখি বরং। ওরে বাবা রে বাবা, এক্ষুনি পাটা থেতলে যেত। তোমরা শান্ত হও, শান্ত হও। আহা, তোমাদের কি সমস্যা সেটা আমাকে বলো। আপনার আদেশ আর আপনি জানেন না? কই না তো, আমি তো কিছুই জানি না। তাহলে আপনার ওই পায়ের সামনে পড়ে থাকা চিঠিগুলো একবার পড়ে দেখুন, বুঝে যাবেন। কি, এই চিঠি তো আমার লেখা নয়। আর আমি তোমাদের কাছে কেন মোহর চাইবো? আর তোমাদের বিনা কারণে চাবুকের বাড়িও বা কেন মারতে যাব? আমি জানি মহারাজ এই চিঠি কার লেখা। এ কি গোপাল, তুমি এখানে কি করছো? তোমার তো 3 মাসের আগেই রাজসভায় ঢোকা বারণ। হ্যাঁ, বারণ বলেই তো আমি রাজসভার দরজার বাইরে দাঁড়িয়ে কথা বলছি। কুটুবুদ্ধিধারী মন্ত্রী মশাই, দেখেছেন মহারাজ, দেখেছেন গোপালের তীর এখনো কমেনি। গোপাল কিছু বলতে চায়। মহারাজ, আমি প্রজাদের কাছ থেকে সমস্ত অভাব অভিযোগ শুনেছি, আর তারা আপনার বিরুদ্ধে তুমুল রেগে আছে। এই রেগে থাকার পিছনে সবচেয়ে বড় চক্রান্তকারী হলেন আমাদের মন্ত্রী। কি বলছো কি গোপাল? হ্যাঁ মহারাজ, আমি ঠিকই বলছি। এই চিঠিতে হাতের লেখা আর আমার বরখাস্ত পত্রের হাতের লেখা, এই দুটো আপনি মিলিয়ে দেখুন, তাহলেই বুঝে যাবেন। এই মরেছে, গোপাল তো এবার আমার কাঁচা খুলে দিচ্ছে।
হ্যাঁ ঠিক তো, তার মানে মন্ত্রী প্রজাদের উত্ত্যক্ত করে আমাকে সিংহাসনচ্যুত করতে চায়। একদম তাই মহারাজ, সেই জন্যই সবার আগে মন্ত্রীমশাই তার সবচেয়ে বড় পথের কাঁটা আমাকে রাজসভা থেকে সরিয়েছেন, যাতে আমি মন্ত্রীমশাইয়ের চক্রান্তের ব্যাপারে ঘুণাক্ষরেও টের না পাই। সাব্বাস গোপাল দাদা, সাব্বাস। তুমি এই ষড়যন্ত্রী মন্ত্রীর একেবারে হাঁটতে হাঁড়ি ভেঙে দিয়েছো। আমাদের মোহর ফেরত চাই, ফেরত চাই, ফেরত চাই। মন্ত্রী, তুমি এক্ষুনি প্রজাদের কাছ থেকে কৌশলে হাতিয়ে নেওয়া মোহর ফেরত দাও। মহারাজ, আরে ওগুলো দিয়ে তো আমার গিন্নির জন্য গয়না বানাতে দিয়েছি। এই এই কে আছো? মন্ত্রীকে এক্ষুনি শুলে চড়ানো হবে, ব্যবস্থা করো। ওরে বাবারে 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 বাবারে, না না না, মহারাজ মহারাজ মহারাজ, সব ফেরত দেবো, সব দেবো, সব দেবো, সব দেবো, আজকেই দিয়ে দেবো মহারাজ, আজকেই দিয়ে দেবো। হ্যাঁ, বেটা গোপাল এসে বারবার বারবার সব ঘেঁটে দেয়। আর গোপাল, তুমি আমার চোখ খুলে দিয়েছো। আজ থেকে আমি আবার তোমার চাকরি ফিরিয়ে দিলাম। আর এই না, তোমার বরখাস্ত পত্র আমি নিজের হাতেই ছেড়ে ফেললাম। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। মন্ত্রীমশাই যতই চক্রান্ত করুন না কেন, এই গোপাল থাকতে কোনো চক্রান্তই সফল হবে না মহারাজ। জয় গোপালের জয়, জয় মহারাজের জয়। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।